আচ্ছা, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে মূলত আমাদের পথ চলা। তো সকালে এবং রাতে ডিজিটাল মার্কেটিং এর নরমালি ক্লাস হয়, এটা আপনারা সবাই জানেন। প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাতে ডিজিটাল মার্কেটিং এর ওভারভিউটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ আউটলাইনটা নিয়ে, যে আগামী 3 মাস মূলত ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি শিখবো বা কি কি থাকবে বা মডিউলে কি কি আছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি আপনারা দেখেছেন যে ডিজিটাল মার্কেটিং এর আউটলাইনে কিছু মোশন গ্রাফিক্স প্লাস হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাসগুলো আছে। এগুলো কোন স্যার নিবে এটাও আমি বলে দিছি, আশা করি এটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন নাই। তা আপনারা এই 3 মাস যে ডিজিটাল মার্কেটিং এর অফলাইন ক্লাস করেছেন, আমি আশা রাখি যে অফলাইন ক্লাসে আপনারা অনেক কিছুই শিখেছেন। হয়তোবা কোনো একটা জিনিস, কোনো একটা পার্ট হয়তোবা আপনাদের গ্যাপ হয়ে গেছে বা সময়ের কারণে শিখতে পারেন নাই, বা ওই যে আপনাদের কিছু অভিযোগ ছিল যে স্যার ক্লাসে অনেকে ছিল দুর্বল, যার কারণে আমরা বেশি দূর যেতে পারি নাই। তো আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের যে জড়তাগুলো আছে এই জড়তাগুলো আমি চেষ্টা করব সবগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আরো একটা বিষয় ছিল, আপনারা আহ আচ্ছা যাক ওইটা না বলি। তো ডিজিটাল মার্কেটিং এ জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এটার ডেফিনেশন আমরা আশা করি এখন সবাই জানি। তো আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই আউটলাইনটা আমরা এমন ভাবে তৈরি করেছি যেন আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই যেন এখানে খুঁজে পান। অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখার জন্য আপনার যা যা কিছু লাগবে আমি চেষ্টা করেছি আমাদের আউটলাইনে এবং প্রেজেন্টেশন স্লাইডে সবকিছু রাখার জন্য। আশা করি এইগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের মেইন একটা প্রবলেম যেটা হয় সেটা আমরা অফলাইনেও দেখি অনলাইনেও দেখি, যে অনেক স্টুডেন্ট আছে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো কাজ জানেন, দীর্ঘদিন ধরে আহ কাজ করেন, বাট ডিজিটাল মার্কেটিং এর একটা প্রপার একটা ডেফিনিশন আমরা দিতে পারি না। এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখি। বাট আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেছি, আমি যে সাবজেক্টটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, বা যে সাবজেক্টটা নিয়ে আমি কাজ করতে চাই, সেই সাবজেক্টটার ডেফিনেশনটাই যদি আমি প্রপার ভাবে শিখতে না পারি, তাহলে এটা আমার একটা চরম লেভেলের ব্যর্থতা। তো যারা আমরা ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা জানি না, বা যারা আমরা এখান থেকে পিছিয়ে আছি, আমরা চেষ্টা করব অবশ্যই যেন ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা আমরা শিখে নিই। দেখেন এখানে ইংলিশ এবং বাংলা দুইটাই ডেফিনেশন দেওয়া আছে। প্রথমে লেখা আছে ডিজিটাল মার্কেটিং মিনস ইউজিং ডিজিটাল চ্যানেল লাইক সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল, মোবাইল অ্যাপস এন্ড ওয়েবসাইট টু প্রমোট এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিছু ডিজিটাল চ্যানেল ব্যবহার করি। সেই চ্যানেলগুলো কি? সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন আমরা এখানে অনেকেই জানি, লাইক হচ্ছে গুগল, বিং, বাইডু। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা। তো যেখানে মূলত আমরা সার্চ করি, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার দুইটা কিন্তু এক জিনিস না। অনেক সময় আমরা যখন কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে বলেন তো সার্চ ইঞ্জিন কি, হ্যাঁ তাদের মতামত থাকে যে স্যার ইউসি ব্রাউজার, ওপেরা ব্রাউজার, গুগল ক্রোম, হ্যাঁ এগুলোতে নাকি আমরা সার্চ করি। নর্মালি আমরা এই ব্রাউজারে প্রবেশ করে কি করি, আমরা একটা সার্চ ইঞ্জিনে তারপর হচ্ছে সার্চ করি। তো সার্চ ইঞ্জিনে কি করা হয়, মার্কেটিং করা হয়। সার্চ ইঞ্জিনে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই কি একটা অংশ। পাশাপাশি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা সবাই অবগত আছি, লাইক আমরা সবাই ফেসবুক চালাই, আমরা বর্তমানে যেটা আগে টুইটার ছিল x.com, এটাও আমরা ইউজ করি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি, হ্যাঁ রেডিট ব্যবহার করি, এরকম অসংখ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। যেসব প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করেও আমরা চাইলে কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং করতে পারি। নিজের প্রোডাক্ট হোক বা ক্লায়েন্টের প্রোডাক্ট হোক বা নিজের সার্ভিস গুলো ওখানে কি করতে পারি, প্রমোট করতে পারি। তারপর আছে ইমেইল। এই যে এখানে ইমেল লেখা আছে, নরমালি বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা কিন্তু ইমেলের সাথে বেশি একটা ইউজ টু না। দেখবেন আপনি আপনার কথাই যদি চিন্তা করেন, আপনি নিজে যদি চিন্তা করেন, আপনি নিজেও কিন্তু এখানে অনেকেই আছেন যারা ইমেলের সাথে এখনো ইউজ টু না। হ্যাঁ, ইমেলে কখন যাই আমরা, যখন আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায়, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে যায়, তখন সে পাসওয়ার্ডটা রিকভার করার জন্য আমরা ইমেলে যাই। এছাড়া কিন্তু নর্মালি যাই না। বাট একটা জিনিস এটা আপনাকে মনে রাখতে হবে, যে আপনি যদি ইউরোপ কান্ট্রির কথা চিন্তা করেন, সেই সব দেশগুলোতে ইমেলের মাধ্যমে কি পরিমাণ প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করা হয় আপনাদের ধারণা। তো এগুলোও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ।
তারপর হচ্ছে মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপস আমরা যে প্লে স্টোরে যে অ্যাপস গুলো দেখি, এই অ্যাপস এর কিন্তু প্রচুর মার্কেটিং হয়। হ্যাঁ, দেখবেন অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসও আছে। হ্যাঁ, সেই অ্যাপস গুলোকে আমি কি করতে চাই, প্রমোট করতে চাই। তো এইসব অ্যাপস গুলো প্রমোট করে কারা? ডিজিটাল মার্কেটার। বা ওইসব অ্যাপস গুলোর মাধ্যমেও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। তার মানে মোবাইল অ্যাপসও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলের একটা কি অংশ। লাস্ট হচ্ছে কি আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইট সম্পর্কে আমরা সবাই জানি, facebook.com এটা কি একটা ওয়েবসাইট। তারপর কি আছে, তারপর হচ্ছে আছে আপনার youtube.com এটা কি একটা ওয়েবসাইট। এই যে ডোমেন এবং হোস্টিং এর মাধ্যমে একটা যে ব্লগ সাইট তৈরি করা হচ্ছে, এটাকে নরমালি ওয়েবসাইট বলা হয়। তো এইসব ওয়েবসাইটের মাধ্যমেও নিজের প্রোডাক্ট সার্ভিসের খুব সুন্দরভাবে কি করা যায়, প্রমোট করা যায় বা সেল করা যায়। তো এইটাই বলছে এখানে যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা যদি কোনো আমাদের নিজস্ব প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট প্রমোট করি বা সার্ভিস প্রমোট করি, সেটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখানে একটা বাংলা ডেফিনিশনও দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকে বোঝায়। তার মানে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমার প্রথম পূর্বশর্ত হচ্ছে আমার ইন্টারনেট থাকা লাগবে, এবং ইন্টারনেটের পাশাপাশি অবশ্যই আমার কি থাকা লাগবে, একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। অনেকেই বলে যে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে, মোবাইলের মাধ্যমে এটা করা যায়। আসলে কি প্রফেশনালি মোবাইলের মাধ্যমে কিছু করা যায়? হয়তোবা আমরা কিছু মেনটেনেন্স করতে পারি, কিছু কাজ ওখানে করতে পারি, বাট আপনাকে প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই অবশ্যই আপনার থাকতে হবে। তো এখানেও একই জিনিস লেখা আছে, হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এইগুলো ছাড়া আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না। আচ্ছা, এই যে রাগারাগি কে করতেছেন? হ্যাঁ, দাগ দেওয়া যাবে না, এইসব দাগ দিলে ক্লাসে সমস্যা হয়। এগুলো আমরা আমাদের বুঝতে হবে। ডিসপ্লেতে যদি আঁকাআঁকি করেন তাহলে ইন্টেনশন নষ্ট হয়ে যায়। তাহলে আমি আশা রাখি ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন আপনারা সবাই পারবেন। আপনাদের ভাষ্য মতে যে স্যার আমাদের পরীক্ষা নিবেন কিনা, হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আমরা মাঝে মাঝে কিছু অনলাইন টেস্ট রাখলাম, আপনাদের থেকে দেখলাম যে আসলে আপনারা জিনিসগুলো আয়ত্ত করতে পারতেছেন কিনা। তাহলে আপনারা ধরে নিতে পারেন, যদি কখনো সামনে কোনো টেস্ট হয় তাহলে ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা কি বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এটা অবশ্যই আমাদের কি করতে হবে, জানতে হবে। এবং এটা কিন্তু আমি ধরবো, মাঝে মাঝে কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারি, নাম ধরে ডাকবো যে আপনি আছেন কিনা, আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা ডেফিনেশন দেন। এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করে বাট ডেফিনেশনটা জানে না। তো এমনটা যেন না হয়। তা আমরা যে নিশটা নিয়ে যাব বা যে অকুপেশনটা আমরা শিখতেছি, যেটা নিয়ে আমাদের জার্নি আগাবো, তো সেটার অপরচুনিটি কেমন এটাও তো আমাদের জানা উচিত। ডিজিটাল মার্কেটিং শিখলাম, ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটি কি সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু এটা আমাদের চরম লেভেলের একটা মানে দুর্বলতা বলতে পারে। এখন আমি একটা জিনিস শিখার আগে সেটার অপরচুনিটি কি সেটা আমার জানতে হবে না? এটা শিখে আমার ফিউচার কেমন, এটা শিখে আমি কি করতে পারবো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, দেখেন, ভেরিয়াস ডিজিটাল মার্কেটিং অপরচুনিটি। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আর অসংখ্য অনেক কিছু করা যায়। তার মধ্যে কি আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। তারপর স্যার কপিরাইটার। কথা বলতেছেন, মাইক গুলো অফ রাখেন, সবাই মাইক গুলো অফ রাখি আমরা। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তার মানে ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো যদি আমি ডিজিটাল মার্কেটিংটা প্রপার ভাবে শিখতে পারি। তারপর কি আছে, তারপর আছে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার। তার মানে আমরা কন্টেন্ট যদি নিয়ে কাজ করতে চাই বা কোনো ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চাই, তাহলে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে আমরা কাজ করতে পারবো যদি ডিজিটাল মার্কেটিংটা আমরা প্রপার ভাবে আয়ত্ত করতে পারি। তারপর হচ্ছে কপি রাইটার। এইটা কি, এইটা আমরা যখন ফিল্ডে যাব তখন আরো প্রপার ভালোভাবে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। যদি আমরা সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি বা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অংশ যদি আমরা খুব সুন্দরভাবে শিখতে পারি,
তাহলে আমরা এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা এক্সপার্ট হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো স্যার বা মার্কেট প্লেস গুলোতে কাজ স্যার করতে পারবো। বলে স্যার স্যার আপনি তো স্যার ইয়েতেও গ্রাফিক ডিজাইনের কোর্সও ক্লাসেও আপনারই স্যার লিঙ্ক দেওয়া এই দিয়ে আসতেছে ক্লাস আসতেছে। আমি তো গ্রাফিক্স এর ক্লাস নেই না। স্যার ওই যে নীতিশ স্যারের যে লিঙ্ক দেওয়া সেখানে স্যার আপনার ক্লাসে পাওয়া যাইতেছে, এখানেও পাওয়া যাইতেছে ওইখানেও পাওয়া যাইতেছে, দুই জায়গায় পাওয়া যাইতেছে। এমনটা তো হওয়ার কথা না, হয়তো বা এমন হইতে পারে আমি যে ক্লাসটা স্যার নিচ্ছি এমন হইতেছে স্যার, আপনার ক্লাসে শুধু নিয়ে আসতেছে গ্রাফিক ডিজাইন থেকে ডিজিটাল মার্কেটিং এ। আমিও ট্রাই করলাম 2বার। স্যার দুইখানে আপনার ক্লাস চলতেছে। জি স্যার, আমিও 2বার ট্রাই করলাম, বাট আপনার গ্রাফিক ক্লাসে ডিজাইনের ক্লাস আজকে সকালে বন্ধ। আর ওটা শুধু আপনার স্যার আছে, ভয়েস আছে, নাই স্ক্রিন নাই, মানে ওই যে গ্রাফিক ডিজাইনের ক্লাসে, ঠিক আছে। আমরা স্টপ থাকি গ্রাফিক্স নিয়ে এখানে আলোচনা না করি, ক্লাসের মাঝখানে এইভাবে কথা বলতে সমস্যা। আর গ্রাফিক্স যদি দেখাও যায় ওটা ওইভাবেই রাখেন না। ডিস্ট্রাকশন একটা কথা বলতেছি, কথার মাঝে যদি স্যার ওখানেও দেখা যায়, ওখানে কি কারণে দেখা যায় আমি তো জানি না। হয়তো বা এমন হতে পারে ওখানে কোনো স্টুডেন্ট আমার ক্লাস দেখতেছে ওটার স্ক্রিন শেয়ার করে রাখছে, এমনটা হতে পারে। আচ্ছা যাক। তো গ্রাফিক্সের স্যার বলছে যে আজকে ক্লাস হবে না, তারপরে তাহলে তো কেন করতেছে? এটা নিয়ে তো আর কথা বলার কোনো মানে হয় না, এটা নিয়ে আমরা কথা না বলি। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল ইঞ্জিন অপটিমাইজার, আমরা এটা অপটিমাইজার হিসেবে কাজ করতে পারবো। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটার বা স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারবো, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও আমরা কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি ডিজিটাল মার্কেটিংটা শিখি তাহলে এই ধরনের কিছু অপরচুনিটি বা সুযোগ সুবিধা আমরা এখান থেকে নিতে পারবো। তো এবার আসি, ধরেন আপনি একটা বিজনেস করবেন। আপনি নরমালি যদি চিন্তা করেন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি একজন বিজনেস ওনার হবেন, একজন উদ্যোক্তা হবেন, জাস্ট এতটুকু চিন্তা করেন। ফ্রিল্যান্সিংটা পরে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আসলে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন। তো ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে প্রথমে টপিক সিলেক্ট করতে হবে। এটা চলে গেল ভাই। প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে মূলত কাজ করতে চান। তো যেটাকে আমরা নিশ বলে থাকি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর নিশটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি একটা অনলাইন বিজনেস দিতে চান বা অনলাইনে মার্কেটিং করতে চান বা আপনি যদি একটা বিজনেস গ্রো করতে চান, আপনাকে প্রথমে যেটা চিন্তা করতে হবে যে আমি মূলত কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করব। এইটা অবশ্যই অবশ্যই প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। তো যেটাকে আমরা নিশ বলে থাকি, দেখেন এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার নিশ। যেমন ধরুন আপনি হেলথ এন্ড ফিটনেস সম্পর্কে খুব ভালো জানেন এবং এটা নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন এবং অবশ্যই টাকা ইনকাম বা মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে এই হেলথ এন্ড ফিটনেস হবে আপনার নিশ। তাহলে আমরা ধরেই নিতে পারি কোনো একটা বিজনেসের আগে অবশ্যই আমাকে কি করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে, যে নিশটা নিয়ে মূলত আমি মার্কেটে এগিয়ে যেতে পারবো বা যে নিশটা নিয়ে মূলত আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। তাহলে নিশ মানে কোনো একটা ক্যাটাগরি বা টপিক, যে টপিকটা নিয়ে আমি কাজ করতে চাই। এই নিশের কিন্তু আরো কিছু প্রকারভেদ আছে। নিশ অনেক ধরনের হয়, যেমন সিঙ্গেল নিশ হয়, মাল্টি নিশ হয়, সিজনাল নিশ হয়। ধরেন সিজনাল নিশ কোনটা, ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা ধরেন 3 মাস কাজ করা যায় বা 3 মাস সেটা নিয়ে কাজ করলে ইনকাম করা যায়, বাকি মাসগুলো আবার বসে থাকতে হয়। হ্যাঁ, এরকম আছে না আমাদের কিছু নিশ। তার মধ্যে কি আছে, যেমন আম আছে, কাঁঠাল আছে, হ্যাঁ, যেগুলো সামনে আসতেছে। তো এগুলো কিন্তু নর্মালি 2 মাস 3 মাস চলে, বাকি টাইম চলে না বা বাকি টাইম সেগুলো থাকেও না। তো এটা চিন্তা করে কিন্তু আমাদের নিশটা সিলেক্ট করতে হবে। আবার কিছু জিনিস আছে সিঙ্গেল নিশ, ধরেন ফ্যাশনটা কি, এটা একটা মাল্টি নিশ। ফ্যাশনের মধ্যে অনেক সাব ক্যাটাগরি থাকে, থাকে না? ফ্যাশনের মধ্যে জুয়েলারি থাকে, মেন্স ক্লোথিং থাকে, উমেন্স ক্লোথিং থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় কি মাল্টি নিশ। আর আমরা যদি শুধুমাত্র একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতে চাই, তাহলে ধরেন আমি শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করি, তাহলে এটাকে সিঙ্গেল নিশ বলা হয়। তার মানে ডিজিটাল মার্কেটার হয়ে আমি একদম প্রথম ক্লাসে বলছি যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনার একটা বিজনেস নাই, আপনার একটা অনলাইন বিজনেস নাই, তাহলে আপনি আসলেই
পিছিয়ে আছে। তা আপনাকে শুধু ফ্রিল্যান্সিং এর দিকে না ভেবে অবশ্যই নিজের অল্টারনেটিভ যেন আমার একটা অনলাইন বিজনেস থাকে সেটার উপর আমাকে কি করতে হবে, একটু চিন্তা ভাবনা রাখতে হবে। তো অনলাইন বিজনেস দিতে গেলে নিশটা নিয়ে আমার জানতে হবে। তো বর্তমানে কোন নিশটা খুব ভালো চলতেছে বা কোন টপিকটা বর্তমানে মার্কেটে ভালো কাজ করতেছে এই জিনিসটাও কি করতে হবে আমাদের একটু অ্যানালাইসিস করে বের করতে হবে। তো এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই তাহলে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, গুগল ট্রেন্ডস এ চলে যাবেন। গুগল ট্রেন্ডস নাম শুনেছেন আপনারা? মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, শুনছেন? জি স্যার। না স্যার। জি স্যার, শুনছি স্যার। না স্যার শোনা হয়নি। ঠিক আছে, ওকে, স্টপ রাখি এখন, দুই একজন বললে হবে। গুগল ট্রেন্ডস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা বর্তমানে কোন নিশটা ভালো চলতেছে, কোনটা চলতেছে না, বর্তমানে কোন টপিকটা মার্কেটে খুব ভালো সাড়া দিচ্ছে, কোনটা দিচ্ছে না, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং সেটা কান্ট্রি বেজে আমরা অ্যানালাইসিস করতে পারবো। ধরেন আমি বিজনেস করি বাংলাদেশে, আমি বাংলাদেশে এই মুহূর্তে এই নিশটা কেমন চলতেছে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। লাইক ধরেন আমি টি শার্টের যে এক্সাম্পলটা দিলাম, এই যে এখানে বাংলাদেশ লেখা আছে, নরমালি ধরেন আমি বাংলাদেশে মার্কেটিং করব না। সাপোজ যারা ডিজিটাল মার্কেটার আছে, যারা ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করে, তারা বাংলাদেশে কাজ করতে চায় না। আমি চেষ্টা করবো আপনাদেরকে ড্রপ শিপিং এর একটা ধারণা দেওয়ার জন্য ক্লাসের মাঝে, আজকে না, এগুলো পরবর্তীতে। তো যদি ড্রপ শিপিং কখনো করেন এটার মাধ্যমে কিন্তু হিউজ আর্নিং এর একটা সুযোগ থাকে। তো ড্রপ শিপিং নরমালি বাংলাদেশকে টার্গেট করে হয় না, এটা মোটামুটি ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করে কাজ করতে হয়। ধরেন আমি এখানে বাংলাদেশ না দিয়ে আমি দিলাম যে ইউনাইটেড স্টেট, যে ইউনাইটেড স্টেটে আমি টি শার্ট নিয়ে বিজনেস করব। ইউনাইটেড স্টেটে টি শার্টের কেমন চাহিদা আমরা যদি এটা দেখি, যে ধরেন এখানে টি শার্ট এই যে ক্লোথিং চলে আসলো, এটা দেখে আমরা সার্চ করলাম এবং লাস্ট 24 ঘন্টার রিপোর্টটা দেখে ধরেন আমরা এখানে লাস্ট 3 মাসে কি অবস্থা সেটা আমরা এখান থেকে দেখতে চাই। এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে লাস্ট 3 মাসে এটার ওভারঅল কেমন। তার মানে দেখেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মোটামুটি ফেব্রুয়ারির এখানে এসে কিন্তু এটা রেশিওটা বেড়ে গেছে, মোটামুটি এখান থেকে রেজাল্টটা ভালো আসছে। তো টি শার্ট এমন একটা প্রোডাক্ট যেটা নিয়ে নরমালি আপনি 12 মাসই প্রোডাক্ট সেল করতে পারবেন, এটা একদম নির্দ্বিধায় আপনি কাজ করার একটা সুযোগ আপনার কাছে আছে। তাহলে ইউনাইটেড স্টেটে লাস্ট 3 মাসে টি শার্ট নিয়ে একটা বিজনেস করার সুযোগ আছে। টি শার্টের সাথে যদি আপনি অন্য কোনো টপিকের কম্পেয়ার করতে চান, ধরেন আমি টি শার্ট বেছে নিব নাকি শুধু শার্টটা বেছে নিব, সেটা যদি আপনার একটু ইয়া থাকে, ধরেন আমি এখানে শুধুমাত্র দেখলাম শার্ট, টি শার্ট এবং শার্ট, এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখতে চাই যে রেজাল্ট কোনটার ভালো আসে, টি শার্টের নাকি শার্টের। যেটা রেজাল্ট ভালো আসবে সেটা নিয়ে আমি বিজনেস করব। তো এই বিজনেসের মাইন্ড যদি আপনার থাকে তাহলে অবশ্যই গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে এই নিশটা নিয়ে আমার কাজ করা ভালো হবে কিনা। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে রেড কালার দিয়ে বুঝিয়েছে কোনটা, বলেন তো কেউ একজন? শার্ট। 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 জি স্যার, শুধু শার্ট। আর ব্লুটা দিয়ে কি বুঝাইছে? টি শার্ট। টি শার্ট। টি শার্ট। এখন আপনারা যদি দেখেন তাহলে আপনাদের মতামত কি, কোনটা এগিয়ে আছে বলেন তো? শার্ট স্যার। তার মানে আপনি লাস্ট 3 মাস যদি পর্যবেক্ষণ করেন তাহলে এই লাস্ট 3 মাসের রিপোর্ট অনুযায়ী আপনি ধরেই নিতে পারেন যে আমরা যদি বিজনেসের দিকে যেতে চাই, বিশেষ করে ইউএস এর মার্কেটে এইসব ক্লোথিং আইটেম নিয়ে, তাহলে টি শার্টটা থেকে আমরা যদি শার্ট আইটেমটা নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য ভালো। বাট আমি যদি চাই যে না লাস্ট 3 মাস না, আমি লাস্ট বছর কি অবস্থা ছিল, ধরেন আমি 2025টাকে টার্গেট করতে চাই, 2025-এ কি অবস্থা ছিল, তারপরও দেখেন কে এগিয়ে আছে? এগিয়ে শার্ট এগিয়ে আছে। শার্ট। শার্ট। তার মানে আমরা যদি একটু নিশ অ্যানালাইসিস করি যে আসলে নিশটা কি, যে ক্যাটাগরিটা নিয়ে আমরা কাজ করব, তাহলে আমি এখানে যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাই সেখানে আমি দুইটা ক্যাটাগরি রাখছি, সেটা হচ্ছে কি দুইটা সাব ক্যাটাগরি, ফ্যাশনের দুইটা সাব ক্যাটাগরি, একটা হচ্ছে কি টি শার্ট আর একটা কি শুধু শার্ট। তাহলে এই টি শার্ট এবং শার্ট এই দুইটার মধ্যে আমি আবার কি করলাম, একটু কম্পেয়ার করলাম যে এই দুইটার সাথে আমি কম্পেয়ার করে দেখি যে কোন টপিকটা নিয়ে কাজ করলে আমার জন্য সুবিধা হয় বা মার্কেটে আমি টিকে থাকতে পারবো, বা কোনটা নিয়ে কাজ করলে আমার সেলস রেশিওটা ভালো হবে। তাহলে এই দুইটা থেকে অ্যানালাইসিস করে আমরা নরমালি সিদ্ধান্ত নিতে পারি
যে টি শার্টটা নিয়ে কাজ না করে আমি যদি শুধুমাত্র শার্টটা নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে দেখেন, মাথায় ইউজ করলাম না, শুধুমাত্র গুগল ট্রেন্ড ব্যবহার করলাম, ট্রেন্ড ব্যবহার করে আমি সিদ্ধান্ত নিতে নিতে পারলাম যে আমার এই টপিকটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হয়। একদম সিম্পল একটা জিনিস। আপনি চাইলে আরো অসংখ্য প্রোডাক্টের সাথে সেটা কম্পেয়ার করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি মেন্স ক্লোথিং নিয়ে কাজ করব, মেন্স ক্লোথিং এর যে আইটেম গুলো আছে সবগুলোর সাথে আমি কম্পেয়ার করব, বা আপনার যদি মনে হয় যে না, মেন্স ক্লোথিং না, আমি উমেন্স ক্লোথিং নিয়ে কাজ করব, সেগুলো নিয়ে আমি একটু কম্পেয়ার করে দেখি কেমন হয়। তো একটা বিজনেস করার আগে আপনি যে ক্যাটাগরিটা বা সাব ক্যাটাগরিটা নিবেন, সেই সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির মধ্যে যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যানালাইসিস করে আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে কোনটা নিয়ে কাজ করা আমার জন্য বেটার হবে। অ্যানালাইসিস ছাড়া ব্যবসা হয় না, গবেষণা করা ছাড়া ব্যবসা হয় না। আর আমাদের ডিজিটাল মার্কেটারদের কাজই হচ্ছে কি রিসার্চ করা, সেটা আমার জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। একজন ক্লায়েন্টও মাঝে মাঝে আপনার থেকে পরামর্শ চাইতে পারে যে আমি ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছি, আমাকে কোন নিশটা নিয়ে কাজ করলে ভালো হবে, আমাকে একটু পরামর্শ দেন। তখন আপনি কি করবেন, আপনিও এইভাবে একটু মার্কেট অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার এটা নিয়ে কাজ করাটা ঠিক হবে কিনা। আশা করি গুগল ট্রেন্ড নিয়ে আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট দিতে পারছি। তারপরেও আপনারা যদি, তবে অবশ্যই মনে রাখবেন গুগল ট্রেন্ড ব্যবহার করতে গেলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করা থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা ছাড়া কিন্তু আমার এটা ব্যবহার করতে পারবেন না। তো সবাই এভাবে অ্যানালাইসিস করে দেখতে পারেন। নিচের দিকে যদি আমরা আসি, এখানে কিছু কোন কোন কিওয়ার্ডে এগুলো র্যাঙ্কিং এ আছে, কোন কোন কিওয়ার্ডে রেজাল্ট গুলো ভালো আসে, হ্যাঁ এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে যেন কি বলতে চাইলেন বলে, একজনে স্যার বলে ডাক দিলেন, কে বলেন? কম্পিটিটর আমরা কিভাবে অ্যানালাইসিস করব এই কিওয়ার্ডের উপরে? হ্যাঁ, এই কম্পিটিটর অ্যানালাইসিসটা যখন আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে যাব তখন আমরা ওখানে দেখাই দিব যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন বা কম্পিটিটর রিসার্চটা কিভাবে করবেন। এখানে তো জাস্ট নিশের একটা বেসিক ধারণা দিচ্ছি। যখন আমরা ফুল এসইও তে চলে যাব কিওয়ার্ড রিসার্চে, তখন আমি কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হয়, পেড টুলস ফ্রি টুল যত যা কিছু লাগে ওগুলো দেখাই দিব, সমস্যা নেই। আপাতত এতটুকু সীমাবদ্ধ থাকেন যে আমি জাস্ট একটা নিশ নিয়ে অ্যানালাইসিস করলাম, সেই নিশটা ইউএস এর মার্কেটে চলবে কিনা সেটা আমরা এখান থেকে সিদ্ধান্ত নিই। তবে নরমালি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ড্রপ শিপিং করে বা ই কমার্স বিজনেস যারা করে, তারা কিন্তু নরমালি কিন্তু আপনি দেখবেন ইউএস মার্কেটটাকে বেশি টার্গেট করে। কারণ হচ্ছে ওই মার্কেটে এক একটা প্রোডাক্ট খুব ভালো প্রাইসে সেল করা যায়, হ্যাঁ, যার কারণে ওখান থেকে একটা ভালো আউটপুটও আসে। তো ওই ভালো আউটপুট যেন আমরা প্রপার ভাবে নিতে পারি, যেন একটু মানি জেনারেট করতে পারি, সেই মানি জেনারেটের জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিছু অ্যানালাইসিস করতে হবে। দেখেন কোয়ারি লেখা আছে এখানে, কোনগুলো দিয়ে রেজাল্ট ভালো আসতেছে এইসব জিনিস এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে আপনারা একটু ভালো অ্যানালাইসিস করবেন, দেখবেন আরো অনেক কিছু পাবেন এখানে। হ্যাঁ, নতুন নতুন টপিক দিবেন, দেখবেন এখানে এই যে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, ওয়েব সার্চ থেকে দেখতে চান নাকি ইমেজ সার্চ থেকে দেখতে চান, বা গুগল শপিং, ইউটিউব সার্চ কেমন হচ্ছে এটাও আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন। তো এই জিনিসটা থেকে একটা বেসিক আইডিয়া। তো লাইক ধরেন আমরা নিশ একটা রিসার্চ করার পর আমি যদি এখন বিজনেস দিতে চাই, তাহলে অনলাইন বিজনেসের কথা যদি চিন্তা করি, তাহলে আমার কি লাগবে, একটা প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট লাগবে। আমাদের ওয়েবসাইট ছাড়া তো আর আমরা বিজনেস করতে পারবো না। অনলাইন বিজনেসের কথা যদি চিন্তা করেন, আপনি অফলাইনের কথা আগে চিন্তা করেন। আপনি যদি একটা অফলাইনে বিজনেস দিতে চান, তাহলে প্রথমত আপনাকে যেটা লাগবে একটা লোকেশন সেট করতে হবে। অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন লোকেশনে বিজনেসটা দিতে চান। তারপর সেই লোকেশন সিলেক্ট করার পর সেখানে একটা শপ তৈরি করতে হবে, আপনাকে ডেকোরেশন করতে হবে, শপে প্রোডাক্ট উঠাইতে হবে, সেই শোরুমটাকে নিয়ে মার্কেটিং করতে হবে, আশেপাশে মানুষ যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে আমি নতুন বিজনেস শুরু করেছি। তারপর গিয়ে আপনার প্রোডাক্ট সেল। তার মানে সেটা কি অফলাইন মার্কেটিং এর কথা। আর আপনি যদি অনলাইন মার্কেটিং এর কথা চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই এই নিশটা চুজ করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে একটা বিজনেস গ্রো করতে হবে, মানে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যে ওয়েবসাইটটা ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। তাহলে নরমালি বলতে পারি যে ওয়েবসাইট কি অনলাইনে একটা দোকান বা অনলাইনে একটা প্ল্যাটফর্ম বলতে পারি। তো প্রথম ক্লাসে আমি কোর্স আউটলাইনটা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। আমি বলছি যে আমার কনসেপ্টটা একটু ভিন্ন রকমের আউটলাইন। যে আমি বলেছিলাম যে আমরা একদম প্রথম দিকে একটা স্টোর ক্রিয়েট করব, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটটা নিয়ে আগামী 3 মাস আমরা মার্কেটিং করব। আগামী 3 মাস মার্কেটিং করার পর একদম শেষের দিকে এসে যখন আপনি বুঝতে পারবেন আপনার এই ওয়েবসাইটটা নিয়ে আপনি প্রপার মার্কেটিং করেছেন,
আপনি গুগলে র্যাঙ্কিং পাইছেন বা র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারছেন, তখনই আপনি নিজেকে দাবি করতে পারবেন আমি একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার। স্যার একটু কথা বলি। বলেন। আসসালামু আলাইকুম। আপনার এই গ্রুপের লিংকটা সম্ভবত গ্রাফিক্স ডিজাইনে দেওয়া আছে, ওখানে সবাই বলতেছে যে স্যার কিছু বুঝি নাই কিছু বুঝি নাই, কিন্তু এটা যে ওখানে দেওয়া আছে এটা আমরা এতক্ষণ বুঝি নাই। তো আপনার কথার কিছুটা আমার মনে হয়েছে যে এগুলা ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি এই গ্রুপে মানে এই লিংকে ঢুকছি, এখন দেখি আসলে আপনি ওখানে কি হচ্ছে আমরা বুঝতেছি না। নরমালি আমি যত কয়েকজন আমাকে বললো এটা বললো, সেটা হচ্ছে আজকে সম্ভবত গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা বন্ধ রাখা হয়েছে। এমনটা হতে পারে যে যেন স্টুডেন্টরা ক্লাস করার সুযোগ পায়, এই জন্য হয়তো বা কেউ একজন লিঙ্কটা দিয়ে দিছে, ওইভাবে ছড়িয়ে গেছে। বাট নরমালি এমনটা হওয়ার কথা না। আমি বর্তমানে যে লিঙ্কে আছি সেটা ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কেই আছে। এমনটা হওয়ার কথা ছিল না। যাক, যদি থাকেও আমি ওই যে আপনাদের থেকে অনেকে বলেছেন যে গ্রাফিক ডিজাইনে নাকি আজকে ক্লাস অফ করার নোটিশ দিয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমি ক্লাস শেষে একটু কথা বলে দেখবো এটা এমন হলো কেন। স্যার ঠিক একটা আছে, কথা বলার ছিল। স্যার বলেন বলেন কি বলবেন, বলেন ফাস্ট করেন। স্যার কি হ্যালো হ্যাঁ, কি বলবেন বলেন। স্যার, আমরা তো এখানে সার্ট নিয়ে করছি। মনে করেন যে ইউরোপের বাজারে নতুন একটা কোনো প্রোডাক্ট আসলো, কিন্তু সেটা এখনো হুম। বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসে নাই। সেই জিনিসটা কেমনে দেখবো যে ওটা এখন মাত্র এখানে লঞ্চ হইলো এরকম? দেখতে পাবেন বাংলাদেশের মার্কেট এটা বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা, বা মাঝামাঝি আপনাকে যেটা করতে হবে, আমরা এখানে সবাই ডিজিটাল মার্কেটার, আমাদের ইন্টারনেট ব্রাউজিংটা প্রপার ভাবে করতে হবে। বিভিন্ন ব্লগ ওয়েবসাইট ভিজিট করতে হবে, বিভিন্ন নিউজ পেপার সাইটে ভিজিট করতে হবে, এগুলো দেখে দেখতে হবে যে বর্তমানে মার্কেটে কি পরিমাণ এটা চাহিদা আছে, বা এটা লঞ্চ হয়েছে কিনা, বা এটা আসছে কিনা। তবে সব থেকে ভালো গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনি আভাস পেয়ে যাবেন যে এটা মার্কেটে বাংলাদেশে ইন হয়েছে কিনা। যদি বাংলাদেশে এটা ইন হয় তাহলে এটার গ্রাফস দেখাবে, আর না হয় এটার কোনো স্ট্যাটিক্স ডাটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ব্যাপারটা হচ্ছে এটা, একদম সিম্পল না। কে করতেছেন এই কাজটা বলেন, এই যে দাগাদাগিটা করলেন কে করলেন? কেউ দেখতে পারছেন ওনার নাম? স্যার তো বলে এই যে দিছে এরকম দাগাদাগি করার মানে কি? আপনারা কি কেউ দেখতে পারছেন এই দাগটা কে দিছে? না স্যার। এটা একটু ডিস্টার্ব করে না স্যার দেখা যাচ্ছে ভিতরে, ডিসপ্লেতে প্লিজ দেখা দয়া যায়। করে এগুলা করবেন না, এগুলা করলে সবার ডিস্টার্ব হচ্ছে। যদি স্যার থেকে বুঝতে দাও। পারেন, আচ্ছা স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। আমি শেষ করি। যদি কখনো কেউ বুঝতে পারেন এই দাগটা কোন আইডি থেকে আসছে, জাস্ট আমাকে একবার ইনফর্ম করবেন, বাকিটা আমি দেখবো কি আছে। বলেন কি কোশ্চেন বলেন। স্যার ধরেন ইউরোপের মার্কেটে কোন একটা প্রোডাক্ট চলতেছে ট্রেন্ডিং এ, এখন আমি চাচ্ছি ওইটা বাংলাদেশের মার্কেটে নতুন করে আমি লঞ্চ করব, মানে অন্য কেউ করবে না, এটা আমারই আইডিয়া থাকবে ফার্স্ট টাইম। এটা কি করা পসিবল, বা এটার জন্য কি কি অ্যানালাইসিস এটাও করবেন? আপনাকে করতে হবে ড্রপশিপিং মেথডের মাধ্যমে। আপনার যদি মনে হয় যে এই প্রোডাক্টটা ইউএসএ তে চলতেছে, বাংলাদেশেও এটার চাহিদা আছে, তাহলে আপনাকে ড্রপ শিপিং মেথডে যাইতে হবে। তখন আলি এক্সপ্রেস হোক, আলিবাবা হোক, অ্যামাজন থেকে হোক, তখন সেখান থেকে প্রোডাক্ট গুলো আপনার ওয়েবসাইটে লিস্টিং করে আপনার কাজ হচ্ছে আপনার বাংলাদেশে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট গুলো সেল করা। এগুলো করতেছে কিন্তু বাংলাদেশ, এগুলো কিন্তু স্যার বাংলাদেশে এখন। এক্সকিউজ মি স্যার, এখন আমাদের বর্তমানে আমাদের কয়েকজনে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা মিলে একটা প্রোডাক্ট লঞ্চ করছি, সেটা হচ্ছে ওই টয়লেট সোডা আর কি, টয়লেট ক্লিনিং সোডা। তো ওইটা মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছে, ওইটা বাংলাদেশের মধ্যে কেউ করছে বলে খুব কম মনে হয়। ওইটাতে এখন ভালোই চলতেছে। মানে এরকম টাইপের কোনো প্রোডাক্ট বা কোনো উইনিং প্রোডাক্ট বা এরকম টাইপের নতুন করে লঞ্চ করলে এটার মানে কিভাবে কি করব, একদম এক থেকে জেড পর্যন্ত যদি একটু এটা summary করে এটা বলতেন। হচ্ছে আমি একটু আগে বলছিলাম না যে আপনাদের চেষ্টা করবো কিছু ড্রপ শিপিং নিয়ে ক্লাস নেওয়ার জন্য, তখন ওখানে দেখাবো যে আপনি প্রোডাক্ট অ্যানালাইসিস কিভাবে করবেন। হ্যাঁ, ওগুলো আরো পরে ডিপলি কাজ, এগুলো প্রথম দিকে দেখাইলে অনেকের প্রেশার পড়ে যাবে, বুঝবে না অনেক। আচ্ছা, ওগুলো আমরা যখন মার্কেট রিসার্চে যাব তখন দেখাই দিব যে কিভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন যে এগুলো চলবে কিনা, বা কিভাবে ফাইন্ড আউট করবেন এগুলো উইনিং প্রোডাক্ট কিনা। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ঠিক আছে পরবর্তীতে ঠিক আছে আলোচনা। স্যার, এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, আপনি মনে করাই দিন যখন আমরা ওইসব টপিকের দিকে যাব তখন একটু মনে করাই দিন, ঠিক আছে তাহলে হবে, তখন আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আশা করি নিশ জিনিসটা কি আমরা বুঝতে পারছি। তো নিশটাকে যদি আমার সিলেক্ট করা হয়ে যায়, আমরা কিন্তু নরমালি এখনো নিশ সিলেক্ট করি না।
আমি জাস্ট এখানে আপনাদেরকে বুঝাইলাম যে গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনি চাইলে এভাবে নিশ নিয়ে কি করতে পারেন, একটু অ্যানালাইসিস করতে পারেন বা নিশটাকে সিলেক্ট করে নিতে পারেন প্রাথমিকভাবে। বাট আপনি ফাইনালি সিলেক্ট করার আগে আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, আপনার মার্কেট দেখতে হবে যে আপনার আগে কারা কারা এটা নিয়ে কাজ করতেছে, তাদের অবস্থান কেমন, এগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট এখানে একটা বেসিক ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করছি। তো এখন মনে মনে আপনি ধরে নেন যে আপনি এখন একটা অনলাইন বিজনেস করবেন। তো অনলাইন বিজনেসে যাওয়ার আগে আপনার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, একটা করে কি লাগবে, ওয়েবসাইট লাগবে। এবং সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেন, আরেকটা কি বলেন? হোস্টিং স্যার। হোস্টিং। তার মানে ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস ছাড়া আমরা কিন্তু কি করতে পারবো না, অনলাইন বিজনেস রান করতে পারবো না। তার মানে একটা অনলাইনে যদি আমি একটা শপ ক্রিয়েট করতে চাই বা অনলাইনে যদি আমি একটা দোকান দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা ডোমেন এবং হোস্টিং এর হেল্প নিয়ে তারপর হচ্ছে মাঠে নামতে হবে। এখন ডোমেন জিনিসটা কি, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, লাইক ধরেন আমি একটা ট্যাবে গেলাম, এখানে গিয়ে আমি একটা facebook.com লিখে সার্চ করলাম। তারপর ধরেন আরো একটা ট্যাবে গেলাম, এখানে গিয়ে সার্চ করলাম youtube.com। তারপর ধরেন আরেকটা ওয়েবসাইটে গেলাম, এখানে গিয়ে সার্চ করলাম imgo.com। এই যে বিভিন্ন ওয়েবসাইটের যে বিভিন্ন নাম, তাদের যে ব্র্যান্ডের নামগুলো এখানে আছে। ফেসবুক এটা কি একটা কোম্পানির না, এটা একটা প্ল্যাটফর্মের নাম। তাদের নিজস্ব কোম্পানি কোনটা বলেন তো? ফেসবুকের মেটা। তারপর হচ্ছে এখানে কি আছে, youtube.com। এই যে নামগুলো আপনারা দেখতেছেন, এই নামগুলোকে বলা হয় ডোমেন। তার মানে আপনি যখন একটা বিজনেস দিবেন এবং সেই বিজনেসের নাম অনুসারে যদি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা তৈরি করতে চান, তাহলে আপনাকে এরকম একটা ডোমেন তৈরি করতে হবে। আচ্ছা, আমি একটু নোটপ্যাডে যাই। এখানে যদি যাই, আমি একটা নোটপ্যাড ওপেন করি। স্যার নোটপ্যাড দেখতে আমরা পাচ্ছেন? দেখবো না তো, স্যার নোটপ্যাড আমরা কোনটা? দেখবো না, আপনি অনলি ওই ক্রোমটা শেয়ার করছেন। আচ্ছা wait। এন্টার স্ক্রিন দিলে হবে। স্যার অনলাইনেও কিছু নোটপ্যাড আছে। Wait, এখন দেখা যাবে মনে হয়, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। আমরা ধরেন এখানে লিখলাম যে facebook.com, তারপর হচ্ছে youtube.com, তারপর ধরেন আরেকটা যেটা লিখলাম সেটা হচ্ছে imgo.com। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটের শেষের অংশে কি .com থাকে? না স্যার। আমরা তো জি না সব স্যার। ওয়েবসাইটে পাই না। ধরেন নরমালি যদি আপনাকে বলি, ধরেন আপনি আমার কাছে জানতে চাইলেন যে স্যার আমি একটা ধরেন নতুন একটা মুভি আসছে, আমি এই মুভিটা দেখতে চাই। আমি আপনাকে বললাম এটা তো অনেক ওয়েবসাইটে পাওয়া যায়, লাইক ধরেন মুভি, লাইক আমি বোঝানোর জন্য ধরেন আমি বললাম মুভি 46 এরকম নামে একটা ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। দেখবেন এখানে যদি আমি এভাবে আপনাদেরকে সাজেশনটা দেই, বেশিরভাগ লোক কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন movie46.com। কিন্তু আদৌ এই ওয়েবসাইটের ডোমেনের শেষে অর্থাৎ নামের শেষে .com আছে কিনা এটা কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করেন না। কেন বলেন তো? বা কেনই বা আপনি .com লিখে সার্চ করছেন? তার কারণ হচ্ছে .comটা এতটাই পপুলার, আমরা সবাই নিজেরা মনে করি যে প্রত্যেকটা ওয়েবসাইটের শেষে হয়তোবা .com থাকে। কিন্তু সব ওয়েবসাইটে কি .com থাকে? না .com স্যার। ছাড়া আর কি কি বলেন তো, আপনারা বলেন .com ছাড়া কি কি থাকে এখানে? ডট অনলাইন হয়, ডট হয়। XYZ আছে, ইনফো হয় স্যার। .org। থাকে, তারপর হচ্ছে .org থাকে, তারপর কি ইনফো আছে। .biz। স্যার ঠিক আছে, তারপর এখন হচ্ছে কান্ট্রি কোড দিয়ে হয়। .io। .io বাংলাদেশ, .ca মানে হচ্ছে কানাডা, এরকম কান্ট্রি এক্সটেনশন দিয়েও হয়। তাহলে একটা ডোমেনের মানে একটা বিজনেসের নামের শেষে বা আমি যে ডোমেনটা কিনবো সে নামের শেষে এই যে বাড়তি যে অংশটা থাকে, এই অংশটাকে কি বলে আমরা জানি কেউ? জি স্যার, এটাকে এটাকে এক্সটেনশন বলে। এক্সটেনশন বলে স্যার। হ্যাঁ, এটাকে টিএলডি বলা হয়, যার ফুল মিনিং হচ্ছে টপ লেভেল ডোমেন। এটাকে আরো একটা নামে বলা হয় এক্সটেনশন, মানে অতিরিক্ত। তার মানে
একটা বিজনেস দিতে গেলে আমি যখন একটা নাম সিলেক্ট করি, সেই নামের শেষের যে অংশটা থাকে সেই অংশটাকে কি বলে? টিএলডি বলা হয়, টপ লেভেল ডোমেন। এটা ফুল মিনিং মুখস্থ করে ফেলতে হবে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে যদি কেউ একজন জিজ্ঞাসা করে যে আমি একটা ডোমেন কিনবো, সেই ডোমেনের সাথে যেন .com থাকে, তো আপনি তো সে বলে দিবে .com, বাট আপনাকে একটু ইনডাইরেক্টলি বুঝাইতে হবে যে আপনার টিএলডি কোনটা লাগবে। তখন তারা দেখবেন কনফিউজ হয়ে যাবে, বা মাঝে মাঝে দেখবেন মার্কেট প্লেসেও ক্লায়েন্টরা টিএলডি ওয়ার্ডটা বেশি ব্যবহার করে। আপনাকে জেনে রাখতে হবে টিএলডি মানে কি, যে একটা ডোমেনের যে শেষের অংশটা সেটাকে টিএলডি বা এক্সটেনশন বলা হয়। শুধুমাত্র ফেসবুক এটা কিন্তু এই নামটাকেই ডোমেন বলে না। ডোমেন তখনই হবে যখন ফেসবুকের সাথে একটা এক্সটেনশন বা টিএলডি যুক্ত হবে। তার মানে ফেসবুকের সাথে .com যখন যুক্ত হয়েছে তখনই সেটা কি হয়েছে? একটা ডোমেনে পরিণত হয়েছে। ইউটিউবের ক্ষেত্রেও সেম, ইনগুরের ক্ষেত্রেও সেম, movie46.com এটার ক্ষেত্রেও সেম। তো এরকম 20টা 25টা টিএলডি মুখস্থ করে ফেলতে হবে। এখন একজন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমার কিছু ডোমেন চাই, হ্যাঁ আপনি কিছু ডোমেন রিসার্চ করে দেন, তো আপনার মাথায় নিয়ে আসতে হবে যে এখানে কোন ধরনের টিএলডি গুলো পপুলার। বলেন তো, এই যে এখানে যতগুলো টিএলডি আমি লিখলাম তার মধ্যে পপুলার সব থেকে বেশি কোনটা? .com বলেন। .com .com আর বিডি স্যার। .com বিডি .com আর org বিডি তো শুধু .net ও তো চলে স্যার। অর্গানাইজেশন .bd-টা কখন? .bd হচ্ছে শুধুমাত্র বাংলাদেশকে বেস করে যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি, মানে কান্ট্রিকে টার্গেট করে। আবার আছে না .gov আছে না, গভ সাইট গুলো থাকে না, এটা আমাদের যত দেখবেন এই .gov থাকে। তো নরমালি এখানে যতগুলো এক্সটেনশন বা টিএলডি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সব থেকে পপুলার হচ্ছে .com। আর .com যেটা পপুলার বেশি সেটার প্রাইসও কি বলেন তো? বেশি। তুলনামূলক একটু বেশি থাকে। তার মানে সবার ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্ট বা আমরাও যদি কখনো একটা ডোমেন কিনি, আমাদের প্রথমেই একটা টার্গেট থাকে যে আমরা .comটা নিব। কারণ নরমালি মানুষের মাথায় একটা টেন্ডেন্সি চলে আসছে যে নামের পাশে মনে হয় .com দিলে ওয়েবসাইটটা খুব ফাস্ট র্যাঙ্ক হয়, বা নামের পাশে এটা থাকতেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে। কিন্তু বর্তমানে কিন্তু এগুলো খুব পপুলার। .online, .net, .xyz হয়তো আপনারা নাম শুনেছেন, এটা কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যায়। এটা কিন্তু এখন মার্কেট ধরে ফেলছে। অনেকেই এখন .xyz দিয়ে তারা ওয়েবসাইট ক্রিয়েট করতেছে এবং বিজনেসের দিকে তারা ধাবিত হচ্ছে। তাহলে আশা করি ডোমেন জিনিসটা কি বুঝতে পারছেন। তার মানে আমার বিজনেসের সাথে বা বিজনেসের সাথে রিলেটেড, বা আমার যদি নির্দিষ্ট কোনো সিলেক্ট করা নাম থাকে, সেই নামের শেষে কোনো এক্সটেনশন যুক্ত করে যদি আমি একটা ডোমেন পারচেজ করি, তাহলে সেটা নিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতে পারবো। এখন প্রশ্ন থেকে যায়, স্যার এই ডোমেন গুলো কোথায় থেকে কিনে? এগুলো আমরা পরে আলোচনা করতেছি, তার আগে আমরা হোস্টিংটা একটু ক্লিয়ার করি। হোস্টিং তার মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে লাগবে ডোমেন আর হচ্ছে হোস্টিং। তাহলে হোস্টিং জিনিসটা কি? একদম সহজ করে চিন্তা করবেন, সারা জীবন মনে থাকে। হোস্টিং মানে হচ্ছে মেমোরি কার্ড। একদম সহজ করে চিন্তা করবেন। আপনি যদি একদম আগের কথা চিন্তা করেন, এখন তো বর্তমানে আমরা তেমন কেউ মোবাইলের জন্য মেমোরি কার্ড কিনি না, কেউই কিনি না। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমরা আরো 5-10 বছর আগে আমরা যখনই একটা মোবাইল কিনতাম, মোবাইলের সাথে কিন্তু একটা মেমোরি কার্ড কিনে ফেলতাম। হ্যাঁ, সেটা হোক 8GB, 10GB, 64GB, 128GB। আমরা একটা সময় কিন্তু এই ধরনের মেমোরি কার্ড ছাড়া চলতেই পারতাম না। কারণ একটা গান দেখতে চাইলে বা একটা গান ডাউনলোড করতে চাইলে ওই মেমোরি কার্ডে রাখা লাগতো, কারণ মোবাইলের স্টোরেজ অনেক কম ছিল। তো এই যে আপনি একটা ছবি তুলতেছেন, আপনি কোথাও গিয়ে একটা ভিডিও করতেছেন, এগুলো কোথায় থাকে? মেমোরি কার্ডে থাকে। মেমোরি কার্ডে কি থাকে? স্টোরেজ হয়ে থাকে। পরবর্তীতে আপনি যখন চান যে আমি এই ভিডিওটা দেখবো, আমি ইমেজটা দেখবো, তখন কিন্তু এই যে মোবাইলের যে স্টোরেজ বা মোবাইলের যে মেমোরি কার্ড, এটার সাপোর্টের মাধ্যমে আপনি কি করতেছেন? আপনার ওই ইমেজটা বা ভিডিওটা সেখান থেকে দেখতে পাচ্ছেন। ব্যাপারটা এমন। হোস্টিং মানে হচ্ছে একটা ওয়েবসাইটের মেমোরি কার্ড। আপনার ওয়েবসাইটে আপনি যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও, যত ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন, প্রত্যেকটা জিনিস আপনি এই হোস্টিং এর মাধ্যমে সংরক্ষিত করতে পারবেন। এই হোস্টিংটাকে বলা হয় সি প্যানেল। মনে রাখবেন, এটাকে সি প্যানেলও বলা হয়। তাহলে বুঝাইতে পারছি হোস্টিং মানে কি? মেমোরি কার্ড। আচ্ছা, এই লেখাটা হয়ে গেছে, এটাকে সি প্যানেলও বলা হয়।
আহা, কিবোর্ডটা চেঞ্জ করেন তো, এটা ঝামেলা। আচ্ছা, বুঝাইতে পারছি এতটুকু। স্যার এছাড়া ডোমেন হয় ওই বলেন, বলতেছি কি স্যার, বল এই যে স্টোরেজ করা ছাড়া কি কি হোস্টিংটা স্যার? হোস্টিং এর অনেক কাজ আছে। হোস্টিং সাধারণত আমরা প্রথমত একদম সহজ করে চিন্তা করবেন যে আমরা ডাটা সংরক্ষিত রাখি। হোস্টিং এর মাধ্যমে ওয়েব মেল ক্রিয়েট করা যায়। ওয়েব মেল, আপনারা যে বিজনেস মেল যেটাকে বলেন, যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে বিজনেস মেল দেখতে পাচ্ছেন, যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা একটা বিজনেস মেল দিয়ে দেয়। হ্যাঁ, সে মেলে কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারে। তো ওই ধরনের মেলের ক্ষেত্রে আমাদের হোস্টিং প্রয়োজন হয়। বা বিভিন্ন সময় সরাসরি ওয়েবসাইটে কোনো কিছু আপলোড না করে কোনো ডকুমেন্ট যদি আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে মানে সামনের দিকে দেখাতে চাই, সেটাও আমাদের হোস্টিং প্যানেলে গিয়ে সরাসরি আপলোড করতে হবে। তো এগুলো পরবর্তীতে আরো ভালো কিছু বুঝবেন। তাহলে দেখেন, একটা ওয়েবসাইট ক্রিয়েটে আমার ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস আমার লাগবে। আশা করি ডোমেন কি এবং হোস্টিং কি সবার কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস মূলত আমরা কোথায় কিনতে পারবো বা কোথায় থেকে কিনতে পারবো? কারণ আপনি তো অবশ্যই অনলাইন বিজনেস দিবেন। আপনার চিন্তা ভাবনা যে আমি অনলাইন বিজনেসের দিকে ধাবিত হব, আমার অনলাইন বিজনেসে যদি আমরা যেতে চাই তাহলে ডোমেন হোস্টিং আমার লাগবে। এখন এই ডোমেন এবং হোস্টিং গুলো কোথায় কিনতে পাওয়া যায় সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে ডোমেন এবং হোস্টিং কেনার জন্য ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে আমরা চাইলেই সহজে কিনতে পারি। তার মধ্যে একটা আছে নেমচিপ, আপনারা হয়তো বা নাম শুনছেন না, নেমচিপ.com। জি জি স্যার। স্যার, শুনেছি। তাহলে নেমচিপ.com থেকে আমরা চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারি। তারপর আছে গোড্যাডি, হ্যাঁ এটাও খুব পপুলার। তারপর আছে হোস্টিঙ্গার, এই যে এখানে চলে আসছে, এই যে হোস্টিঙ্গার, এটাও খুব পপুলার। হ্যাঁ, এগুলো খুবই ভালো ভালো প্ল্যাটফর্ম যেগুলোর মাধ্যমে নরমালি এই তিনটা অনেক জনপ্রিয়। এই তিনটা মেথড ব্যবহার করে আমরা কিনে থাকি আর কি। হোস্টিঙ্গার, তারপর হচ্ছে গোড্যাডি, তারপর হচ্ছে নেমচিপ। তবে যদি পার্সোনালি বলেন যে স্যার আপনি কোনটা ব্যবহার করেন, তাহলে আমি সবসময় সাজেশন করবো নেমচিপটাকে ব্যবহার করেন। কারণ তাদের সাপোর্ট সিস্টেম, তাদের ওয়েবসাইটটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। আপনি অ্যাকাউন্ট খুলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। আপনি যদি নিজেই অ্যানালাইসিস করেন যে আমি কিভাবে কাজ করব বা কিভাবে করব না বা কি করলে কি হবে, আপনি এখান থেকে সবকিছু দেখতে পারবেন শুধুমাত্র এই নেমচিপটাকে ব্যবহার করে। তাহলে এই নেমচিপ থেকে যদি আমি একটা ডোমেইন কিনতে চাই, ধরেন আমার একটা বিজনেসের নামে আমি একটা ডোমেইন কিনবো, লাইক ধরেন আপনাদের ব্যাচ নাম্বারটা দিলাম, যে ধরেন ডিওআইডি ফিফথ অনলাইন, জাস্ট এতটুকু আমি রাখলাম। আমি চাচ্ছি যে ডিওআইডি ফিফথ অনলাইন এতটুকু দিয়ে একটা ডোমেইন ক্রিয়েট করতে, মানে আমি একটা বিজনেসের ওয়েবসাইট বানাবো, বিজনেস ওয়েবসাইট বানাবো, যার কারণে আমি এটা রাখতে চাচ্ছি। তো আমি যদি এটা দিয়ে তৈরি করতে চাই, জাস্ট এখানে রাখবো, রেখে আমি সার্চ করবো, দেখবো এইটা দিয়ে অ্যাভেলেবেল আছে কিনা, বা এইটা দিয়ে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে কোন ধরনের এক্সটেনশন গুলো অ্যাভেলেবেল আছে সেটা আমরা কি করবো, এখান থেকে একটু অ্যানালাইসিস করে আমরা দেখবো। তাহলে দেখেন আমি কি লেখা এখানে সার্চ করছি, ডিওআইডি ফিফথ অনলাইন। তাহলে দেখেন শুধুমাত্র ওই যে একটু আগে একজন বললেন যে স্যার ডট অনলাইন একটা এক্সটেনশন আছে সেটা দেখাচ্ছে, কিন্তু এটাকে ভেঙে ফেলছে দেখেন। কিন্তু আমি এভাবে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাই হবে ডোমেন নেম এবং এইটার শেষে কিছু একটা এক্সটেনশন অ্যাড হবে। তাহলে এই যে নিচের দিকে যদি আসেন, এই যে ডিওআইডি ফিফথ অনলাইন ডট কম, তাহলে এই ডোমেনটা যদি আমরা কিনতে চাই তাহলে আমাদেরকে এই যে $11.28 এখানে অবলিক দিয়ে কি দেওয়া, ইয়ার দেওয়া। তার মানে 1 বছরের জন্য আপনাকে মোটামুটি $12 খরচ করলে আপনি এই ডোমেনটা কিনে নিতে পারবেন। তখন এটার মালিক আপনি, তখন আপনি এই ডোমেনটা দিয়ে চাইলে সুন্দর করে এটা কি করতে পারবেন, বিজনেস রান করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে না আমি ডট কম নিব না, হ্যাঁ ডট কম ছাড়াও দেখেন এখানে অন্যান্য জিনিসগুলো আছে, যে ডট নেট আছে, ডট কম এর থেকে কিন্তু এটা আবার একটু প্রাইস বেশি দেখাচ্ছে। এখন বলতে পারেন স্যার একটু আগে বললেন ডট কম এর প্রাইস বেশি হয়। এখন কিছু ব্র্যান্ডের নামের উপরও কিছু জিনিস নির্ভর করে। ধরেন এই যে ডিওআইডি ফিফথ অনলাইন লেখলাম, এটা আহামরি কোনো ব্র্যান্ড নাম না, মানে ব্র্যান্ড অবশ্যই ডিওআইডি একটা ব্র্যান্ড, বাট আমি এটার সাথে যেগুলো যুক্ত করছি ফিফথ অনলাইন, এগুলো কোনো ব্র্যান্ডের নামের সাথে যায় না, যার কারণে প্রাইস রেশিওটা ওইভাবে দেখাচ্ছে। আর এটা যদি অ্যাভেলেবেল না থাকতো, এই ডোমেনটা যদি অ্যাভেলেবেল না থাকতো, তাহলে দেখতেন এখানে লেখা আছে যে অলরেডি রেজিস্টার, কত সালে রেজিস্টার করছে সেটাও আপনি ওখান থেকে দেখতে পাবেন। তো এইভাবে একটা ডোমেন, এখন যদি আমি একটা ডোমেন কিনতে চাই, লাইক ধরেন আমি এই ডোমেনটা কিনবো, স্যার অ্যাড টু কার্ট, এখান থেকে স্যার আমি ভিউ কার্ট, বলেন।
স্যার এখানে আবার আপনার মেক অফার নামে একটা থাকে, লেখা থাকে, সেটা কেন থাকে? কোথায় কোথায়? আপনার এই যে নেম চিপে আমি যদি ওয়েবসাইটে আমার নাম লিখে সার্চ করি, অনেক সময় দেখা হুম, যায় যে আপনার ওখানে ওই সামনে ওই ছোট করে একটা শেপের উপরে লেখা থাকে যে আপনার মেক অফার। ওই যেমন আপনার আচ্ছা ওই কাট লেখা আছে না, ওরকম লেখা থাকে মেক আচ্ছা ঠিক অফার। আছে। ধরেন আমি এই ডোমেনটা কিনে ফেলছি, হ্যাঁ আমি এই ডোমেনটা কিনে ফেলছি, এটার মালিক কে এখন? আমি, এটা ওনার আমি। এখন সেম নাম দিয়ে আপনি এখানে সার্চ করলেন, সার্চ করে দেখলেন যে এই ডোমেনটা আছে কিনা, আপনি গিয়ে দেখলেন এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। এখন যে এটা কিনছে তার কাছে আপনি একটা অফার ক্রিয়েট করতে পারবেন যে এই ডোমেনটা আমি কিনতে চাই। এখন তখন হচ্ছে সে যদি এই ডোমেনটা সেল করতে চায় তাহলে আপনার কাছে এটা সেল করতে পারবে। মানে এই যে মেক অফার, অফার হচ্ছে তাকে পাঠাতে পারবেন, পাঠিয়ে তার কাছ থেকে আপনি চাইলে আচ্ছা ডোমেনটা বুঝছি কেনার এবার। জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন। জাস্ট এতটুকু, এটা নিয়ে এটার আহামরি কিছু না। স্যার আমরা তাইলে যে কিনছি তাইলে আমাদের ডলারটাও তো কাটবে না? কোথাও কে দিবে আপনাকে? হ্যাঁ, তাইলে এটা তো উনি যে কিনছে আমরা তো ইউজ করতে পারতেছি না তখন। বুঝি না। স্যার বলছে আমরা কেনার পর তো আমরা এটা ইউজ করতে পারতেছি না, আমার আবার যে কিনছে তার কাছে অফার চাইতে হবে। আরে না রে বাবা, আপনি ভুলে ফেলছেন জিনিসটা। আমি কার থেকে কিনছি এটা? এই ডিওআইডি থিপ অনলাইন ডট কম, এটা আমি কার থেকে কিনতেছি? নেমচিপ থেকে কিনতেছি না? জি স্যার। তাহলে তো এটার মালিক আমি এটা ব্যবহার করতে পারবো। এখন ধরেন আমি এই ডোমেনটা কিনে ফেলছি, এখন আপনারও হ্যাঁ। চিন্তা ভাবনা আপনি এই ডোমেনটা কিনবেন, তাহলে ও এখন আচ্ছা যে আচ্ছা। কিনছে আমি কিনে ফেলছি না, এটার মালিক আমি না? এখন আপনি ও যদি আচ্ছা এটা নিয়ে আচ্ছা। অফার করেন যে আমি এই ডোমেনটা কিনতে চাই, তখন অফারটা আমার কাছে আসবে। তখন আমি যদি মনে করি যে আপনার কাছে একটু প্রাইস বেশি দিয়ে সেল করে দিব, সেল করে দিব। তখন ব্যাপারটা ও হচ্ছে এটা। বুঝছি বুঝছি, এবার বুঝছি স্যার। এখন এই নেমচিপ থেকে যে ডোমেন গুলো আছে, এটা যদি আমরা কিনতে চাই, এই যে একটু কাট করলাম, এখানে চলে আসলো, এখান থেকে ভিউ কার্ডে যাব, এখানে ভিউ কার্ডে যাওয়ার পর এই যে এখানে সাব টোটাল দেখাচ্ছে, যেটা পেমেন্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আরেকটা আছে প্রোমো কোড, এখানে প্রোমো কোড আছে। প্রোমো কোড যদি আপনার কাছে থাকে তাহলে দিলে হয়তো বা এটার প্রাইস একটু কমে যাবে। এখানে $11 আছে, আপনি হয়তো বা $9 $10 কিনতে পারবেন। যদি কখনো আপনারা নেমচিপ থেকে ডোমেন কিনেন, যদি কখনো কোনো প্রোমো কোডের প্রয়োজন হয় আমাকে একটু নক দিবেন, কারণ আমার কাছে প্রায় সময় নেমচিপের মানে কুপন কোড গুলো অ্যাভেলেবেল থাকে। যদি আমার কাছে সে সময় থাকে অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব, এত করে আপনি ধরেন কিছু লেস পাই। এখানে যা যদি আমরা অ্যাপ্লাই দিই তাহলে এই ডোমেনটা আমি 1 বছরের জন্য কিনে নিতে পারবো। 1 বছর না, যদি আপনার মনে হয় যে আমি আরো বেশি সময়ের জন্য নিব, আপনি এখানে সিলেক্ট করে বেশি সময় সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এই ডোমেনটা যখন আমি কিনতে যাব তখন একটা আমার বাধা আছে। বাধাটা কি? এই ডোমেনটা কেনার সময় আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি পেমেন্ট মেথড চাইবে, হয় সেটা মাস্টার কার্ড না হয় ভিসা কার্ড, যেটা আমাদের অনেকের কাছেই নাই। তার মানে আমরা নেমচিপ থেকে একটা ডোমেন কিনতে গেলে আমরা এই একটা জায়গায় কিন্তু আবার আটকিয়ে যাচ্ছি। তার মানে আমার সব আছে, বাংলাদেশি টাকা আছে, বাট আমার কাছে ডলার নাই, যার কারণে আমি এই ডোমেনটা কিনতে পারছি না। তখন আপনাকে কিছু বিকল্প এতে যেতে হবে। আর যদি সম্ভব হয়, আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদের উচিত একটা ডুয়াল কারেন্সি কার্ড করে ফেলা। আপনারা স্যার এটা বেশি না, একটু রিপিট করেন, আপনার ভয়েসটা শোনা গেছে না স্যার। আপনি বের হয়ে আবার জয়েন করেন, বাকি সবাই শুনতেছে। যদি আপনার মনে হয় যে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নেবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি চাইলে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা লাগবে। যদি পাসপোর্ট থাকে তাহলে সে পাসপোর্ট দিয়ে আপনি চাইলে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারেন, তখন আপনি এখান থেকে পারচেস করতে পারেন। তো এখান থেকে আপনি ব্যাংক বলবেন তো অনেক হ্যাসেল পোহাতে হয় স্যার। ডুয়াল কারেন্সি ওই ইটার প্রসেসটা একটু বলবেন? ডুয়াল কারেন্সির প্রসেস হচ্ছে, যে কোনো ব্যাংকে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, কিছু এভিডেন্স তাদেরকে দিতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনি ডুয়াল কারেন্সি কার্ডটা নিবেন। তারপর তাদের কাছে জমা দিবেন, 575 টাকা নিবে। এটা হয় অ্যাকাউন্টের আন্ডারে, না হয় আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে তারা হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা করে দিবে। তারপর ব্যাংকে আপনি এই কার্ডটা দিয়ে টাকা রিসার্চ করলেই ওখানে ডুয়াল কারেন্সি হিসেবে থাকবে, মানে বিডিটিও থাকবে, ইউএসডিও থাকবে। তখন যে কোনো জায়গায় আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের সব ব্যাংকে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে নিতে পারেন তাদের সাথে। স্যার এই কার্ডটা নিলে পরে চার্জ কাটে না মাসিক? কি বলেন? মাসিক চার্জ কাটে না কার্ড নিলে? এটা ইয়ারলি চার্জ, মাসিক না। ইয়ারলি? ইয়ারলি ইয়ারলি চার্জ। কত কোন টাকা ব্যাংক থেকে করলে ভালো হয়, বা কোনো ব্যাংকে বিশেষ কোনো সুবিধা দেয়?
আমাদেরকে তো বুকিং স্যার স্যার সব থেকে ভালো হচ্ছে ইবিএল ব্যাংক। ইবিএল এর একোয়া মাস্টার কার্ড আছে, তারপর লাইফ স্টাইল মাস্টার কার্ড আছে, ব্যাংক এশিয়া স্বাধীন মাস্টার কার্ড আছে, সিটি ব্যাংকের আছে, সব স্যার কত ব্যাংকেরই টাকা আছে। যাতে আর আপনি just বলে দিবেন যে কি কারণে ব্যবহার করতে চান, তখন তারা আপনাকে ওইভাবে হেল্প করবে। হ্যাঁ বলেন, কি বলতে চাইলেন? স্যার হ্যাঁ স্যার, ওই মানে অনলাইন ডুয়াল কারেন্সি আপনার একটা মেথড বলছেন আমাদের ব্রাঞ্চের স্যার, যে নামটা কি জানি রিডট বলছিল, রিডট পে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও ব্যবহার করতে পারেন, তবে রিডট পেতে একটু চার্জ বেশি দেয়। সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজেকশনে একটু ডলারটা বেশি কেটে নেয়। দেখা যায় ধরেন আপনি একটা জায়গায় কিছু পার্চেস করলেন, সেই পার্চেসের জন্য আপনার থেকে একটা চার্জ কেটে নিবে। আপনি একটা ডোমেন কিনতে চাচ্ছেন, তারা আবার একটা চার্জ কেটে নিবে। তো রিডট পে তাদের জন্য যাদের পাসপোর্ট নাই, তারা চাইলে ওইটা একটা অ্যাপস ভিত্তিক প্ল্যাটফর্ম, আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আবার ওখানে কার্ড অ্যাক্টিভ করতে গেলে $10 লাগে। স্যার তাহলে দেখেন সবচেয়ে সস্তা কোনটা? আপনাদের যখন যেটা ভালো লাগবে, যেভাবে সুবিধা হয় সেটা করতে পারেন। তাহলে আচ্ছা, আশা করি আমরা এখান থেকে পাসপোর্ট থাকলে কোনটা নেওয়া সুবিধা হবে? পাসপোর্ট থাকলে বাংলাদেশি ব্যাংক থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আর কোন যদি ব্যাংক? এত হ্যাসেল না যেতে চান, কিছুদিন ওয়েট করেন। কিছুদিন ওয়েট করার পর যখন মার্কেট প্লেসে আর্নিং শুরু করবেন, তখন এই পেনিওর ইউজ করবেন। আমি নিজেও যেটা ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কার্ড সরাসরি ইউনাইটেড কিংডম থেকে আপনার কাছে ফিজিক্যাল কার্ড তারা পাঠিয়ে দিবে পোস্ট অফিসের মাধ্যমে। এইটা হ্যাঁ দিয়ে সেটা তো ওয়ারলেস বাংলাদেশে পপুলার। কাজ করতে পারবেন। কোনো পাসপোর্ট লাগবে না, আপনার এনআইডি কার্ড দিয়েও আপনি অ্যাপ্লাই করে সুন্দর করে কাজ করতে পারবেন। তবে এখানে বিষয় থাকে, এখানে কার্ড নিলে প্রত্যেক বছর আপনাকে $30 থেকে $35 চার্জ দিতে হবে। এখানে কার্ড নিতে গেলে মার্কেট প্লেস থেকে $100 অ্যাটলিস্ট ইনকাম করতে হবে। তারপর এখান থেকে কার্ড নিতে গেলে প্রত্যেক বছর আপনাকে কার্ড নেওয়ার পর যদি আপনি কোনো লেনদেন না করেন, তাহলে প্রত্যেক বছর আবার এক্সট্রা করে $30 চার্জ দিতে হবে। কিছু নিয়ম কানুন আছে। ইন্টারন্যাশনাল কার্ড যেহেতু, কিছু ইন্টারন্যাশনাল পলিসি থাকবে, সেগুলো মেনটেন করে মূলত আমাদের কি করতে হয়, কাজ করতে হয়। তো কিছু জড়তা থাকবে, কিছু সমস্যা থাকবে, এগুলো ওভারকাম করে আমাদের আসতে হবে। তো এটাই এখানে হচ্ছে, যদি আমরা ডোমেন কিনতে চাই, এখান থেকে কিনে জাস্ট অ্যাপ্লাই দিলে আমাদের ডোমেনটা হয়ে যাবে। তবে তার আগে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো স্যার এই একটা নেম কথা বলার ছিল। তা না, আমরা চাইলে এখান থেকে হোস্টিংও কিনতে পারি। এই যে এখানে ডোমেন আছে, হোস্টিং আছে। আমরা যদি হোস্টিং এ যাই, এই যে শেয়ার হোস্টিং আছে। আপনি চাইলে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা করে হোস্টিং আছে। শেয়ার হোস্টিং, শেয়ার হোস্টিংটা কি, এটা ওয়ান কাইন্ড অফ একটা প্যাকেজ সিস্টেম। হ্যাঁ, এখানে যদি যান, এখানে ইয়ারলি আমরা মান্থলি যদি যাই, হ্যালো। ট্রাইপড আচ্ছা, এখন ভালো একটা অফার দিচ্ছে। 30 দিনের জন্য ফ্রিতে আপনি হোস্টিংটা ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকা লাগবে। এই যে 30 দিন ফ্রি, এই 30 দিন ফ্রি নেওয়ার জন্য আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। ভালো তো, ভালো অফার দিচ্ছে। এটা সম্ভবত নতুন করে অ্যাড করছে। আচ্ছা, এগুলো হচ্ছে প্যাকেজ। হ্যাঁ, এই প্যাকেজের মধ্যে ধরেন আপনি যদি এই প্যাকেজটা নেন, তাহলে এই একটা হোস্টিং এর আন্ডারে আপনি চাইলে আবার 3টা ওয়েবসাইট কি করতে পারবেন, বিল্ড করতে পারবেন। টোটাল কত জিবি, 20 জিবি ব্যবহার করতে পারবেন। আবার এখানে আনলিমিটেড আছে, এখানে 50 জিবি আছে। এক একটা প্যাকেজের এক এক রকম। তো আপনারা যদি এখান থেকে হোস্টিংটা কিনে ফেলেন, হোস্টিং কিনে ফেললে তখন আপনাকে দেখবেন তারা মেইল করে একটা অ্যাক্সেস পাঠিয়ে দিবে, সেখান থেকে আপনি আপনার সি প্যানেল বা হোস্টিং প্যানেলে লগ ইন করতে পারবেন। বুঝতে পারছেন যতটুকু বললাম? জি স্যার, একটা কথা বলি। স্যার আমার বলেন। কথা কি বোঝা যায়? হ্যাঁ, আটকে যাচ্ছে, বলেন। স্যার মানে এই যে ডোমেইন হোস্টিং যে কিনতেছেন, এগুলো কি আমাদেরকে কিনে দেবেন? আপনার টাকা দিয়ে আপনি কিনবেন যদি প্রয়োজন হয়। ও মানে স্যার আপনারা কোনো টাকা দিবেন না? না না স্যার, ফ্রিতে দিবে এটা সবাইকে। কেন, ক্লাসে ফ্রিতে দিছে নাকি? স্যার ফ্রিতে দেওয়ার যদি কোনো অপশন থাকে একটু দেখেন। স্যার ফ্রিতে কি হোস্টিংটা তো স্যার হোস্টিংটা তো মনে হয় ইয়াটা ফ্রিতে দেয় না, ডোমেইনটা? 3 মাস ক্লাস করছেন, ক্লাস করে এই শিখছেন যে ডোমেন হোস্টিং ফ্রিতে পাওয়া যায়। না স্যার, মানে আপনাদের কোম্পানি থেকে যদি প্রোভাইড করে ওটার কথা বলছি। কোম্পানি থেকে আর কত ফ্রি চান? আর এটা কি কোম্পানির রুলস আছে নাকি যে ডোমেন হোস্টিং ফ্রিতে দেওয়া হয়? আপনি বিজনেস করতেছেন, এটা কি কোম্পানি জানে? বা আপনি কি নিয়ে বিজনেস করতে চান, সেটা কি কোম্পানি জানে? আপনার কাজ হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, সে নিশ অ্যানালাইসিস করবেন, সে অ্যানালাইসিস করে ডোমেন এবং হোস্টিং এখান থেকে কিনে নিবেন। ভাই, জি কাজ স্যার। শিখতে গেলে কিনে কাজ করতে হবে। সবকিছু ফ্রিতে পাইলে বা ফ্রিতে পাওয়ার চিন্তা ভাবনা করলে তো হবে না।
হ্যাঁ, এইসব ডোমেন হোস্টিং সেটা পোর্টফোলিও নিজের, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট নেই, এটাও তো একটা ইস্যু। আপনার একটা স্যার পোর্টফোলিও আসসালামু ওয়েবসাইট আলাইকুম। এই টপিকটা স্কিপ করেন স্যার, বলেন স্যার মানে কেমন যেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি একটু লেট করে জয়েন করছি, তো তো পুরো বিষয়টা আমি শুনতে পাইনি, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। যেটা আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে পাসপোর্ট ছাড়া কি আমি ডোমেন কিনতে পারবো, কোনো ওয়ে আছে? আমি মিস করছি তো, এজন্য একটু ক্লিয়ার হওয়ার জন্য কোশ্চেনটা। আমি কিভাবে কিনতে হয় দেখাবো। তাহলে নেমচিপ থেকে আমরা ডোমেন এবং হোস্টিং এই প্যাটার্নের মাধ্যমে এখান থেকে কিনতে পারবো। আচ্ছা, নামটা দেখতে পাচ্ছেন? কে দাগটা ইমরান দিল? ইমরান 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 সাহেব কি আছেন? আপনি কি ভুলে দিয়ে ফেলছেন? আচ্ছা, যাক, উনি সাথে সাথে রিমুভ করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে স্যার এই যে স্যার নেমচিপ, এটা আপনার স্যার আমাকে বলা হয়েছে নাকি স্যার? আমি তো মানে বুঝি নাই। ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। যার মাধ্যমে আসছে সে শুনিয়ে ফেলছে, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন, ও আচ্ছা তাহলে স্যার, হচ্ছে আমার আমরা নাম হচ্ছে ইমরান নেমচিপ স্যার। এবং হোস্টিং এইভাবে চাইলে কি করতে পারি, কিনতে পারি। চাইলে আমরা নেমচিপ থেকে ডোমেন হোস্টিং এই ওয়েতে কিনতে পারবো। সেম ভাবে আপনি গোডেডি থেকে কিনতে পারবেন। এই যে গোডেডি যে প্ল্যাটফর্ম এখানে আছে, এখান থেকে ডোমেন হোস্টিং সার্চ করে কিনা যায়। আবার হোস্টিঙ্গার থেকেও এখান থেকে কিনতে পারবেন। এখন অনেকের প্রশ্ন যেটা থাকে যে স্যার আমাদের কাছে মাস্টার কার্ড নাই, ডুয়াল কারেন্সি কার্ড নাই, তাহলে কি আমরা ডোমেন হোস্টিং কিনতে পারবো না? হ্যাঁ, পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশি যে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো আছে যারা ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে, যাদের থেকে আমরা বিকাশ, নগদ, রকেট এসবের মাধ্যমে ডোমেন হোস্টিং কিনতে পারবো, সেগুলোর দিকে আমাদের কি করতে হবে, একটু ফোকাস করতে হবে। তো বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যেসব সাইট থেকে আমরা এগুলো চাইলেই কিনতে পারি। তার মধ্যে কি কি আছে? জনপ্রিয় আছে হচ্ছে হোস্টিঙ্গা, আপনার নাম শুনছেন, সরি, হোস্ট সেবা নাম শুনছেন মনে হয় আপনারা। এই যে হোস্ট সেবা, খুব ভালো একটা ওয়েবসাইট, এটা আমিও একটা সময় ব্যবহার করছি এবং আমি রিকমেন্ডেড করবো আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ওয়েব হোস্ট বিডি, ওয়েব হোস্ট বিডি, এটাও খুব কথা ভালো, বলবো। প্ল্যাটফর্ম খুব ভালো। কি কথা বলবেন, বেশি সরকারি ইম্পর্টেন্ট একটা না? ওয়েবসাইট আছে না? কি সরকারি একটা বলবেন? কি যেন ওয়েবসাইট আছে হোস্টিং, মানে হোস্টিং নাই, বেশি বাংলাদেশের। নাই, ভালোভাবে বলেন। সরকারি একটা ওয়েবসাইট আছে না হোস্টিং বেছে? সরকারি তো অনেক ওয়েবসাইট আছে, তো এটা কি একটা কথা বলার মতো হইলো? ইমার্জেন্সি কিছু না হলে কেউ মাইক অন করবেন না। আর যদি কোনো মন্তব্য থাকে সেটা চ্যাটিং এ দিয়ে রাখেন, আমি দেখবো, সমস্যা নাই। এখানে যেটা আছে হোস্ট সেবা আছে, দেন সরকারি ওয়েবসাইট কিছু আছে যেসব জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনলে তাদের থেকে সাপোর্ট পাওয়া যায় না, ওইটা ভালো হইলে অবশ্যই আমি ওইটা নিয়ে কথা বলতাম। হোস্ট সেবা, তাদের সার্ভিস খুবই ভালো, তাদের থেকে যদি আপনি ডোমেন হোস্টিং কিনেন খুব ভালো সাপোর্ট পাবেন। যদি কোনো ডোমেন অ্যাভেলেবেল থাকে, দেখেন নেমচিপে যেটা আমরা $12, $13 বা $15 প্রয়োজন হয়, সেই ডোমেনটাও আপনি বাংলাদেশ সাইট থেকে মাত্র 1000 টাকায় কিনতে পারবেন। 999 টাকায় তাদের থেকে ডোমেনটা কিনে ফেলতে পারবেন। তার মানে অনেকটা প্রাইসও কিন্তু কম তুলনামূলক। কিন্তু এখান দিয়ে প্রাইস কম হলেও তারা আবার একটু হোস্টিং এর ক্ষেত্রে একটু প্রাইস একটু বেশি নিচ্ছে। এখানে যদি যান, এই যে দেখেন তাদের কাছে ছোট প্যাকেজও আছে, কত 831 টাকা। প্রথম বছরের জন্য তারা 831 টাকা আপনাকে বেসিক লেভেলের একটা হোস্টিং প্যানেল দিবে, যেটা লিমিট থাকবে ধরেন 5 GB স্টোরেজের মতো, এবং ব্র্যান্ডউইথ থাকবে 260 GB। তাহলে দেখেন এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, অ্যাডভান্স আছে, প্যাকেজ আছে। আপনার যেই প্যাকেজ ভালো লাগবে, যদি মনে হয় এই প্যাকেজটা নিবো, বড় প্যাকেজ নিবো, বা মান্থলি প্যাকেজ আছে, সরাসরি 2 বছর একসাথে প্যাকেজ আছে, আপনি চাইলে তাদের থেকে নিতে পারেন। আর ডোমেন যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে সার্চ করে নিতে পারেন। তো তাদের সাথে ডোমেন হোস্টিং যেটাই আপনার ভালো লাগে, এই যে এখানে লেখা আছে কোনটার প্রাইস কেমন, XYZ আছে, ডট শপ আছে, .org আছে, .info আছে, .com আছে, যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে হোস্ট সেবা থেকে সরাসরি আপনি বাংলাদেশি টাকা দিয়েও তাদের থেকে কিনতে পারবেন। এটা বাংলাদেশি সাইট, খুব ভালো সাপোর্ট দেয়, এবং কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট তাদেরকে অনলাইনে না পেলেও তাদেরকে ফোন দিলে দেখবেন খুব ভালো ফাস্ট সার্ভিস পাবেন। আরেকটা আছে কোনটা, ওয়েব হোস্ট বিডি, এটা থেকেও কিনতে পারেন, তবে এটাতে আমার একটু তুলনামূলক ডোমেনটার প্রাইস একটু বেশি। তো এইটাই মার্কেট অ্যানালাইসিস করে প্রাইস যেটাতে আমরা কম পাবো সেটা দিকে একটু বেশি ফোকাস করবো। দেখেন নরমালি যদি চিন্তা করি, হোস্ট সেবাতে আমরা দেখতে পাচ্ছি 1000 টাকা .com পাওয়া যায়, আর এখানে ওয়েব হোস্ট বিডিতে আমরা দেখতে পাচ্ছি .com কিনতে গেলে 1349 টাকা পাওয়া যায়।
তার মানে এই দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা ধরেই নিতে পারি যে আমি যদি কখনো ডোমেন কিনি, সেটা যদি বাংলাদেশি সাইট হয় তাহলে অবশ্যই আমি কোথা থেকে কিনবো? হোস্টসেবা থেকে কিনবো। এখন আসি তাদের ইয়ার প্যাকেজ গুলো, মানে হোস্টিং প্যাকেজ গুলো। তো এখানে দেখেন এই যে 100 জিবি ব্র্যান্ডউইথ দিবে মান্থলি। হ্যাঁ, এখানে মোটামুটি এটার মাধ্যমে 2টা ওয়েবসাইট আপনি কন্ট্রোল করতে পারবেন। আর তাদের এখানে যেটা আমরা দেখলাম, এখান থেকে আমরা যদি এটাতে যাই, তাদের যে 1300 টাকার যে প্যাকেজ, এটার মধ্যে কয়টা ওয়েবসাইট? এটার মধ্যে আবার দেখেন মোটামুটি 5টা ওয়েবসাইট কন্ট্রোল করা যায়। তার মানে এই দুইটার সাথে আমরা কম্পেয়ার করে দেখতেছি মোটামুটি হোস্টসেবাটাই ভালো। তার মানে হোস্টসেবা থেকেই আমরা ডোমেন এবং হোস্টিং দুইটা জিনিসই চাইলে কি করতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি। হোস্টসেবা আছে, ওয়েব হোস্ট মিডিয়া আছে। এছাড়াও ধরেন আপনি যদি এখানে সার্চ করেন যে ডোমেন হোস্টিং বাই সেল বিডি, জাস্ট এতটুকু সার্চ করলে দেখবেন এছাড়া আরো অনেক প্ল্যাটফর্ম এখানে পেতেও পারেন। এই যেগুলো, এই যে ডোমেন, এই যে এখানে একটা ওয়েবসাইট আছে দেখেন। হ্যাঁ, এগুলো সমস্যা আছে এখানে। সমস্যা বলতে কি, তাদের সাপোর্ট গুলো খুব একটা ভালো পাওয়া যায় না। আপনি ডোমেন একটা কিনলেন, কেনার পরে বা হোস্টিং প্যানেল কিনলেন, কেনার পরে চালালেন, দেখা যাবে যে সরাসরি আপনার কখনো কোনো প্রবলেম হলে যে সাপোর্টটা প্রয়োজন সেই সাপোর্টটা আপনি এখান থেকে পাবেন না, একটু লেট হয়, একটু সময় বেশি লাগে। যার কারণে চিন্তা করতে হবে যে আমরা সাপোর্টটা কোথা থেকে বেশি পাবো। আপনি তখন এই সাপোর্টের আশা করলে তখন এখান থেকে কিনতে হবে। ধরেন ইমার্জেন্সি কোনো একটা কাজে গেলেন, আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে গেল, এই ওয়েবসাইটটাকে ফাস্ট করার জন্য, তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য আপনাকে এইসবের থেকে ডোমেন হোস্টিং কেনাই ভালো। তবে যদি সম্ভব হয়, যদি ডলার খরচ করে কেনার মতো অ্যাবিলিটি থাকে বা যদি ওয়ে থাকে, তাহলে অবশ্যই আমি রিকমেন্ডেড করব নেমচিপ থেকে কিনে। কারণ তাদের সার্ভিস বলেন, তাদের সাপোর্ট বলেন, খুবই ফাস্ট, খুবই ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি তাদের থেকে কাজ করে ফেলতে পারবে। তাহলে আশা করি ডোমেন হোস্টিং কি বুঝতে পেরেছেন। ডোমেন হোস্টিং কিভাবে কিনবো বা কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কিনতে পারি, এই জিনিসগুলো আমরা পারবো। আচ্ছা, আমি একটু আপনাদের চ্যাটিং দেখি, এখানে অনেকক্ষণ ধরে অনেক মেসেজ হচ্ছে, কি হচ্ছে একটু দেখি। ইউটিউব চ্যানেল লিংকটা দিল, ফার্স্ট টাইমে মাইক্রোফোন অফ রাখলে ভালো হয় তো না? আচ্ছা, যদি কথা বোঝা না যায় আপনার বের হয়ে আবার জয়েন করবেন, তাহলেই ভালো। হ্যাঁ, জয়েন করবেন, তারপর আবার দেখবেন যে ঠিক হয়ে যায়। স্যার ওই ওয়েবসাইটে দেখলাম যে 5টা ওয়েবসাইট খোলা যাবে, তার মানে কি 5টা ওয়েবসাইট মানে ধরেন 5টা 4টা ডোমেন কিনলেন, ডোমেন আপনি ওই হোস্টিং, একটা হোস্টিং এর আন্ডারে আপনি 5টা ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবেন। সাবডোমেন? সাবডোমেন, হ্যাঁ রাইট, সাবডোমেনও করা যায়, আবার কিছু তাদের সাথে কন্ট্যাক্ট করে সাবডোমেন না, সরাসরি ডোমেনও দিয়ে করা যায়। ক্লাস কি ডিস্টার্ব না, আহামরি কোনো ইম্পর্টেন্ট মেসেজ এখানে দেখি না। সবাই প্রোমো কোড থাকলে দেন, লাগলে নিয়ে, যখন প্রয়োজন হবে কিনবেন তখন নিয়ে। স্যার ডোমেইন আর হোস্টিং কি একই প্ল্যাটফর্ম থেকে নিতে হবে? আপনারা তো মানে একজনের থেকে যে একটা জিনিস চাইবেন, সে চাওয়ার জন্য যেভাবে একটা মেসেজ লিখতে হয়, এই মেসেজটাও তো লিখতে পারেন না। এমন ভাবে মেসেজের প্যাটার্ন থাকে যে দিতে বাধ্য। একজনের কাছে কোনো একটা চাইতে গেলে একটু নমনীয় হয়ে চাইতে হয় যে স্যার আমার এই জিনিসটা লাগবে, আমি একটা ডোমেন কিনতে চাচ্ছি, যদি কোনো কারণে আপনার কাছে প্রোমো কোড থাকে তাহলে আমাকে প্রোভাইড করেন। এমন ভাবে মেসেজটা দেন যে দিতেই হবে, না দিলে উপায় নাই। মানে এটা মেসেজ করার স্টাইল আপনারা যদি না বুঝেন। অর্ডার স্যার, অর্ডার দিচ্ছে। তাই তো দেখতেছি, ক্লায়েন্ট যখন হোস্টিং ম্যানেজ করতে দিবে তখন তো ক্লায়েন্ট পেমেন্ট করবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কোশ্চেন সেটা হচ্ছে আপনাকে ডোমেন হোস্টিং এগুলো সব ক্লায়েন্ট কিনে দিবে। যদি ক্লায়েন্ট না কিনতে পারে তাহলে আপনাকে একটু সাপোর্ট দিতে হবে, বলে দিতে হবে যে স্যার এইভাবে না এইভাবে করেন। হ্যাঁ, এগুলো বলে দিন, স্যার কোন হোস্টিং আমার জন্য ভালো কিভাবে বুঝবো। এটা হচ্ছে প্যাকেজ অনুযায়ী। তো ধরেন আপনার কাছে যদি মনে হয় যে আপনার বাজেট কম, ধরেন নতুন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করলেন, তো ধরেন আপনার চিন্তা ভাবনা যে না এখানে আহামরি প্রথম অবস্থায় ভিজিটর আসবে না, হ্যাঁ তো আমরা জাস্ট জার্নিটা আপাতত শুরু করি, পরবর্তীতে চাইলে হোস্টিং এর স্টোরেজ এগুলো সব বাড়ানো যায়, কোনো সমস্যা নাই। যেখান থেকে কিনবেন তাদের কাছে বললেই হবে স্যার আমি কাজ করবো, আমার কি ডোমেন হোস্টিং কেনার প্রয়োজন আছে। পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে যদি চান, যদি পোর্টফোলিওটা তৈরি করব, সেখানে আমার ডিজাইন আপলোড করে রাখবো, যদি মনে হয় করবেন, সমস্যা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 600 টাকায় .com ডোমেন দেয়, সেসব কিনা সেভ হবে কিনা।
না, সেভ হবে না। কারণ এই যে কিছুদিন আগে একজন স্টুডেন্ট আমাকে বললো যে স্যার 500 টাকা একটা .com ডোমেন কিনছি। তো আমি তাকে বললাম যে এটা কিনা দরকার নাই, বলতেছে স্যার কিনে ফেলছি, অনেক কমে পাইছি, কিনে ফেলছি। আমি বললাম ঠিক আছে, ভালো হলে চালান। পরে আবার কয়েকদিন পরে বলতেছে স্যার 500 টাকায় তো স্যার হোস্টিংও পেয়ে গেছি, 20 জিবি হোস্টিং পাইছি স্যার, খুবই ভালো সাইট। তারপর সে কি করছে, তার ব্যাচমেট যারা আছে সবাইকে নিয়ে বলছে যে তোমরা এই সাইটটা থেকে কিনো, খুবই ভালো। 1 মাস পরে ওই সাইট উদাও। মানে যে প্ল্যাটফর্ম থেকে সে ডোমেন এবং হোস্টিং 500 টাকা 1000 টাকা খরচ করলো এবং তাদের ব্যাচমেটে যারা ছিল সবাই মিলে কিনছে, ওয়েবসাইটই উদাও হয়ে গেছে। তো ওইসব প্ল্যাটফর্ম থেকে কিনা যাবে না যেগুলো ট্রাস্টেড না। হ্যাঁ, হতে পারে কিছু ওয়েবসাইট আছে 600 টাকায় চিপ প্রাইসে সেল করে, তারা বিভিন্ন অফারে সেল করে, বা তাদের নতুন বিজনেস যার কারণে তারা কিছু কমে ছাড়ে আর কি। ডোমেন কেনার জন্য কি নেমচিপ সাইন আপ করে নিতে হবে? হ্যাঁ, অবশ্যই সাইন আপ করে নিতে হবে। কোনো ওয়েবসাইটে কোনো কিছু কেনার আগে সাইন আপ করে নিতে হয়। ডোমেন হোস্টিং এরপর কি প্রাইস একই থাকবে? না, ডোমেন হোস্টিং এগুলোর প্রাইস ইনক্রিজ হবে, বিশেষ করে ডোমেনটা। ডোমেন ধরেন এই বছর যদি আমি $12 কিনি, তাহলে নেক্সট ইয়ারে সেটা আমার প্রাইস দ্বিগুণ হয়ে যেতে পারে, তখন $25 হয়ে যেতে পারে। তার বছর গেলে তারপর আবার বেড়ে যাবে। এটা ইয়ার বাই ইয়ার ডোমেনের প্রাইস গুলো বাড়বে। স্যার ডোমেন কেনার জন্য হ্যাঁ করে নিতে হবে স্যার, পোর্টফোলিও ওয়েবসাইট আর ব্লগ একই ডোমেন বা হোস্টিং দিয়ে হবে। একই ডোমেন দিয়ে যদি ব্যবহার করতে চান তখন সাবডোমেন ব্যবহার করতে হবে। যদি মনে হয় যে একটা ডোমেনের আন্ডারে আমি সাবডোমেন ক্রিয়েট করে আমি একটা পোর্টফোলিও তৈরি করব, করতে পারেন। তারপর স্যার ডোমেন আর হোস্টিং এর মধ্যে পার্থক্য কি? ডোমেন হোস্টিং এর মধ্যে পার্থক্য কি একদম প্রথমে বুঝাইছি, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে স্টোরেজ, বলে দিছি। স্যার ডোমেন এবং হোস্টিং নিতে মোট কত বাজেট করতে হবে? আপনি যদি বিগিনার হন, ধরেন আপনি নিজে একটা বিজনেস করবেন বা নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটার ক্ষেত্রে আপনি চাইলে মোটামুটি 3000 টাকার যে প্যাকেজ গুলো আছে ডোমেন এবং হোস্টিং বাংলাদেশি ওয়েবসাইট গুলো থেকে এনাফ, এটা দিয়ে আপনি জার্নি শুরু করতে পারেন। স্যার ইনস্টাগ্রামের ফ্রি ফলোয়ার বাড়াতে পারছি না, একটু যদি বলতেন। ইনস্টাগ্রামের টপিকে তো আমি যাই নাই, যখন যাব তখন দেখাবো যে কিভাবে বাড়াইতে হয়, কারণ এগুলো মুখ দিয়ে বললে আপনি বুঝবেন না। কিছু জিনিস আছে, এক্সটেনশনের কাজ আছে, হ্যাঁ এগুলো তখন স্যার গ্রুপ লিংক কারো কাছে থাকলে দিন প্লিজ। গ্রুপ লিংক, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা এখানে কেউ একজন আবার দিয়ে দেন। ডগের আসা শুরু করলেন সেটা শেয়ার কইরা দিয়েন। স্যার প্রথমে যে ডগস দিয়ে লেকচার শুরু করলেন ওটা স্লাইড স্লাইড জাস্ট দেখতে হবে। হ্যাঁ, ভিডিও দেখলে ওই স্লাইডে দেখতে পারবেন। এটার অ্যাক্সেস এভাবে সরাসরি ওপেন করা নাই। ডিজিটাল ইউটিউব চ্যানেল আছে, আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওই ভিডিওগুলো আসলে নরমালি আমরা হেডব্রান্সে যারা আছি তারা ইউটিউব নিয়ে কখনো কাজ করি না। হ্যাঁ, তো নরমালি আপনাদের ওই ডিওআইডি ক্লাসের জন্য জাস্ট এটা চ্যানেল তৈরি করে আপনাদেরকে ওখানে দেওয়া, যেন আপনাদের বারবার ওই সার্চ না করতে হয়, যেন ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। স্যার আই হ্যাভ এ অনেকের ওই কোয়েশ্চেন। স্টোরেজে একটু সমস্যা থাকে যার কারণে সমস্যা হয়। কি বললেন? স্যার আপনি প্রথমের দিকে একটা কথা বলছিলেন যে আপনি একটা রিয়েল টাইম বিজনেস রান করে দেখাবেন। আসলে কি স্যার এটা কি টেস্টিং আকারে, মানে পুরাটা বিজনেস রান করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই 3 মাসের আপনার মধ্যে আর কি, টেস্টিং পারপাসে? আছে, আমি বলছিলাম যে একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করে দেখাবো, প্লাস হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেখাবো। আমি রিয়েল টাইম বিজনেস রান করে দেখাবো এই 3 মাস, এটা কখনোই বলিনি। আচ্ছা, মানে ই কমার্স স্টোর টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবেন, এটাই তো? ওয়েবসাইট কিভাবে বিল করতে হয়, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, এগুলো নিয়ে কথা বলবো বলছিলাম। আচ্ছা সরি স্যার। কারণ এত লং অল্প টাইমের মধ্যে এত কিছু হবে না। আপনি কি চাইলে ডোমেন করতে পারবেন? হ্যাঁ, ডোমেন হোস্টিং এর বিজনেসও করা যায়, ডোমেন হোস্টিং এর বিজনেসও করা যায়। ডোমেন হোস্টিংটা কিন্তু একটা ফিজিক্যাল প্রোডাক্ট বলতে পারে, সরি ডিজিটাল প্রোডাক্ট বলতে পারে। হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্টের ইয়া করে। স্যার আমি ইনস্টাগ্রাম ফলোয়ার সেল করি, ভালো করেন। ঠিক আছে, ওকে। এভাবে কোশ্চেন নিলে অনেক সময় লাগবে, বাট আশা করি বুঝতে পারছেন, বুঝাইলাম। স্যার আমরা স্যার এখন একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আমি হচ্ছে AWS এর থেকে ডোমেন হোস্টিং কিনে আমি হচ্ছে রিসেল করতে চাচ্ছি, এটা একটু প্রসেসটা বলতেন আর কি। প্রসেস হচ্ছে প্রথম অবস্থায় আপনি ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস শুরু করেন। হ্যাঁ, আর যদি অনলাইন করতে চান তাহলে এটার জন্য আপনাকে একটু কস্টিং করতে হবে, এলএমএস লাগবে, এলএমএস দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ওখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, লেন্দি প্রসেস। আপনি যেটা করতে পারেন প্রথম অবস্থায় ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস করতে পারেন, ওখানে পেড মার্কেটিং করে কম প্যাকেজে আপনি চাইলে ডোমেন হোস্টিং ওখানে সেল করতে পারেন। এছাড়া প্রথম অবস্থায় কোনো ইয়া নাই, তবে সেটা নির্ভর করে আপনার বাজেট কেমন। স্যার ক্লাসের রেকর্ড তো আমি ওই যে ইউটিউব চ্যানেলে স্যার একটা লিংক। কোশ্চেন ছিল। বলেন।
আর পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের ব্লগ ওয়েবসাইট কি একটা ডোমেন হোস্টিং দিয়ে হবে? আপনার কথা ক্লিয়ার নাই, এই যে ক্লাসের ভিডিও দিয়ে দিলাম। হ্যাঁ, কি বললেন বুঝি নাই। আর পোর্টফোলিও ওয়েবসাইট আর ব্লগ ওয়েবসাইট কি একটাই ডোমেন হোস্টিং দিয়ে হবে? এখন আপনার নাম কি বলেন? ঐশী। ঐশী। ধরেন আপনি একটা ডোমেন ব্লগ ওয়েবসাইটের জন্য একটা তৈরি করছেন ঐশী.com, ধরেন লাইক আপনার নাম দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন। এই ঐশী.com দিয়ে আপনি ই কমার্স বিজনেসের জন্য এই নামটা কি আপনার যায়? হ্যাঁ, যাবে এটা? ঐশী কই না মধ্যে কি স্যার। আপনি যায়? এটা তো ধরেন পার্সোনাল ওয়েবসাইটের জন্য বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ঐশী.com-টা আমার সাথে যাচ্ছে, বাট ই কমার্স বিজনেস যখন করবো, এটার মধ্যে প্রোডাক্ট সেল করবো, তখন ঐশী.com তো যাবে না। এটাও হতে পারে ঐশী স্টোর.com, যে ওইটার মধ্যে আমার কি আমার ব্লগ ওয়েবসাইট প্রোডাক্টগুলো আমি সেল করতেছি। তার মানে নরমাল ভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা নিশের জন্য, প্রত্যেক ক্যাটাগরি ওয়েবসাইটের জন্য ডোমেন আলাদা হলেই সেটা ভালো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন ধরেন ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস যদি আমার রেডি থাকে বা এই দুইটা জিনিস যদি আমি ওকে করে ফেলি, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে আমাকে যেতে হবে। তো ওয়েবসাইট ক্রিয়েট অনেক কিছুর মাধ্যমে করা যায়, যেগুলোকে আমরা সিএমএস বলে থাকি। আশা করি দেখতে পাচ্ছেন, দেখা যায় আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, সিএমএস এটার ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করার আগে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, কোন মেথডটা ব্যবহার করবেন। ওয়েবসাইট ক্রিয়েট করা যায় অনেকগুলো মেথডে বা অনেকগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে, যেগুলোকে সিএমএস বলা হয়। এখানে এই প্ল্যাটফর্মের নামগুলো দেওয়া আছে, জুমলা দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ম্যাঙ্গোডো দেওয়া আছে, জ্যাঙ্গো দেওয়া আছে, জাভা, পিএসপি, হ্যাঁ অনেক কিছু দেওয়া আছে। কিন্তু নরমালি আমরা যারা ডিজিটাল মার্কেটার, তাদের কাছে বেশি কাজই আসে ওয়ার্ডপ্রেস ভিত্তিক কাজ। মানে যদিও আমরা ডেভেলপারের কাজ করি না, আমাদের কাজ কি ডেভেলপ করা, আমাদের কাজ কি মার্কেটিং করা। বাট আমরা যদি মোটামুটি একটা ওয়েবসাইট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা যদি আমরা জেনে রাখি, বা একটা ওয়েবসাইট কিভাবে সাজাইতে হয় নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক, যদি আমাদের মোটামুটি একটা ধারণা থাকে, তাহলে এটা দিয়েও কিন্তু আমরা মোটামুটি ভালো দূর যেতে পারবো। তো এই জন্য আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং ওয়ার্ডপ্রেসটাকে ফোকাস করে মূলত আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি। তো আমরা এটাই করি, যে ওয়ার্ডপ্রেসকে টার্গেট করে মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করি। তাহলে মনে রাখতে হবে, যে মেথড বা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করি, সেগুলো কি বলে? সিএমএস বলে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দেখবেন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি কোন সিএমএস এর এক্সপার্ট, তখন আবার কনফিউজ হয়ে যাবেন, উনি কি বলে, সিএমএস এর নাম তো শুনি নাই। তখনই মনে রাখতে হবে সিএমএস মানে সে বোঝাচ্ছে যে ওয়ার্ডপ্রেস নাকি অন্য প্ল্যাটফর্মে আপনি এক্সপার্ট, সেটা তাকে প্রকাশ করতে হবে। কাস্টম ওয়েবসাইট, অনেক সময় দেখবেন অনেক ডেভেলপার আছে, তারা ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়। তো ওই ডেভেলপারই কিন্তু আবার ওইটার একটা ড্যাশবোর্ডও তৈরি করে দেয়, যেন ডিজিটাল মার্কেটাররা বা মার্কেটার যারা আছে তারা যেন এটা খুব সহজভাবে ব্যবহার করতে পারে। তো মোটামুটি আপনি যদি ওয়ার্ডপ্রেসটা বুঝেন, তাহলে মোটামুটি প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়েই আপনি চাইলে কাজ করতে পারবেন। তাহলে আশা করি সিএমএস জিনিসটা কি বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এটা আশা করি সবাই বুঝতে পারছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো হচ্ছে আমরা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে সিএমএস সম্পর্কে আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন যে সিএমএস জিনিসটা কি আর কিভাবে কাজ করে। এটা তো আমরা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে দেখবো। তো ওয়ার্ডপ্রেসটা আসলে কেন আমরা ব্যবহার করি, তার কারণ হচ্ছে আমরা মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক, এইসব জায়গায় যখন আমরা কাজ করতে যাই, তখন বেশিরভাগ ক্লায়েন্টই দেখবেন তাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আসে। হয় তার ওয়েবসাইটটিকে এসইও করতে হবে,
তাদের একটাই কথা যে আপনি কি করেন বা না করেন আমার ওয়েবসাইটটাকে গুগল ওয়েব র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে, মার্কেটিং করে নিয়ে আসতে হবে। তো এই মার্কেটিং করে নিয়ে আসার জন্য অবশ্যই আগে ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ওয়েবসাইট সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু মার্কেটিং করে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যাবে না। তো এখন বলতে পারেন স্যার একদম শুরুতেই ডিজিটাল মার্কেটিং এর শুরুতেই কেন আমাদের সিএমএস সম্পর্কে আলোচনা হচ্ছে বা কেন ওয়েবসাইট নিয়ে আলোচনা হচ্ছে? কারণ এটা যদি প্রথম দিকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আগামী 3 মাস যখন আমরা এই ওয়েবসাইটটা নিয়ে প্রতিনিয়ত কাজ করব, প্রতিনিয়ত দেখব, তখন দেখবেন আপনার এই জিনিসগুলো মোটামুটি কভার হয়ে যায়। আরেকটা বিষয়, আপনারা অফলাইন ক্লাস করছেন, এইসব বিষয় নিয়ে পর্যাপ্ত আপনাদের এখন ধারণা আছে। জাস্ট কি করা, মনে করিয়ে দেওয়া। তা আশা করি এগুলো কারোর চাপ ক্রিয়েট হবে না, সবাই বুঝতে পারবে। এখন আসি ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তাহলে ওয়ার্ডপ্রেসটাকে কিভাবে ব্যবহার করব বা ডোমেন কিভাবে কিনবো এই জিনিসগুলো এখানে লেখা আছে, যে হাউ আই ক্যান বাই ডোমেন এন্ড হোস্টিং। কিভাবে ডোমেন এবং হোস্টিং কিনবো এটা অলরেডি আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন যে ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়। এখন অনেকের প্রশ্ন থাকে যে স্যার ডোমেন হোস্টিং দিয়ে আমরা কত ধরনের ডোমেন কিনতে পারি, সেটা আমরা একটু জানতে চাই, বা কত টাইপের ডোমেন কিনা যায়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেওয়া আছে বিজনেস ওয়েবসাইট। আপনি যদি একটা বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, সেটা আপনার বিজনেসের জন্য হোক, লাইক আপনারা যে ই লার্নিং এর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা বিজনেস ওয়েবসাইট। তো এই ধরনের বিজনেস ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি সেটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করতে পারবেন। যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করা যায়। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, কেউ একজন বলেন, একজন, জাস্ট একজন বলবেন ই কমার্স ওয়েবসাইট কি, দেখি কে জানেন? যে স্যার ই কমার্স ওয়েবসাইটটা হচ্ছে মানে কোনো প্রোডাক্ট সেল করা আর কি। এক্সাম্পল দেন আমাকে, দুই একটা প্ল্যাটফর্ম যেখানে প্রোডাক্ট সেল হয়। কোনো পণ্য বা স্যার সেবা দারাজ হতে জি সেল পারে। স্যার, করার জন্য যেমন যে হচ্ছে স্যার ঘরের বাজার। অ্যামাজন একটা আছে। তার দারাজ আছে। দারাজটা কার আপনারা জানেন? জি স্যার, শুনতে পাইনি। না স্যার। দারাজের অরিজিনাল মালিক কে, এটা কি জানেন? না স্যার। স্যার এটা বলতে পারবো না। দারাজ আলিবাবার নাম শুনছেন? জি হ্যাঁ স্যার। শুনছি। শুনছি জ্যাকমা। আলিবাবার সাব ব্র্যান্ডিং হচ্ছে দারাজ। আলিবাবা সরাসরি নিজেদের নামে বাংলাদেশে প্রোডাক্ট সেলিং না করে তারা দারাজ নামে রিসেল করে তারপর হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে, মানে অন্য ব্র্যান্ড দিয়ে, অন্য ব্র্যান্ডের নাম দিয়ে। স্যার কেউ আজকে বলতে পারবে, প্রথম শুনলাম এটা। আপনারা কেউ বলতে পারবেন যে দারাজ তারা আলিবাবা না দিয়ে দারাজটা কেন দিল না? ধরেন আলিবাবা দিলে আমার প্রোডাক্ট সেলিংসটা ভালো আসতো না? সরাসরি যদি আমি আলিবাবাটাই বাংলাদেশে অ্যাভেলেবেল করে দিই তাহলে তো প্রচুর প্রোডাক্ট সেল আসতো। দারাজটা কেন দিছে? তার কারণ হচ্ছে, একদম সহজ করে চিন্তা করেন, এখানে অনেকেই আছেন দারাজের প্রোডাক্ট অর্ডার দিয়ে অনেক সময় প্রতারিত হয়েছে। এখানে অনেকেই আছে যে ধরেন অর্ডার দিচ্ছেন একটা, কিন্তু প্রোডাক্ট যেটা পাওয়ার কথা সেভাবে মানসম্মত প্রোডাক্ট আপনারা পান না। যার কারণে আলিবাবার ব্র্যান্ড ভ্যালু যেন না কমে তারা এই দারাজ নামে বিজনেস করতেছে। এবং তারা দেখেন, আমি যদি একটু দারাজে যাই, দারাজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করতেছে তা কিন্তু না। দারাজ কিন্তু আরো মোটামুটি 4-5টা দেশে তারা বিজনেস করতেছে বিভিন্ন নাম। যেমন বাংলাদেশে daraz.com.bd নামে বিজনেস করতেছে। আপনারা যদি, আচ্ছা এটা একটু ওপেন হোক, একদম দারাজের নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পারবেন, এই যে আমরা যদি একদম নিচের দিকে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন দারাজ কোন কোন দেশে বিজনেস করতেছে। কোন কোন দেশে আছে দেখেন তো? পাকিস্তান। স্যার ইন্ডিয়াতে তো আছে, পাকিস্তানে আছে। ইন্ডিয়া কোথায় আছে? ও সরি, ইন্ডিয়াতে নেই। পাকিস্তান আছে, নেপাল শ্রীলঙ্কা, আছে, মায়ানমার। শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার। তারপর বাংলাদেশে আছে, শ্রীলঙ্কাতে আছে, মায়ানমারে আছে, নেপালে আছে। তার মানে মোটামুটি অনেকগুলো দেশে তারা মার্কেটিং করতেছে, প্রোডাক্ট সেল করতেছে, টাটকানো এটা করে। এখন দেখেন মায়ানমারে যদি আমরা যাই, মায়ানমারে দেখবেন আবার তারা নাম চেঞ্জ করে রাখছে। তারা সেখানে এই যে shop.com দিয়ে তারা বিজনেস করতেছে। তার মানে দেখেন এক এক দেশে এক এক বিজনেসের নাম দিয়ে কিন্তু তারা বিজনেস গুলো রান করতেছে, যেন তাদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট না হয়। তো এই যে প্ল্যাটফর্ম গুলো দেখতেছেন এগুলো কি হচ্ছে? প্রোডাক্ট সেলিং হচ্ছে, যেগুলোকে আমরা ই কমার্স প্ল্যাটফর্ম বলি বা ই কমার্স ওয়েবসাইট বলে থাকি। তো এই ধরনের ই কমার্স, আপনি যদি ই কমার্সের বিজনেস তৈরি করতে চান, আপনাকে এই ধরনের বিজনেস এর জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যদি এগুলো কাস্টম ওয়েবসাইট, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, বাট আপনি চাইলেও ওয়ার্ডপ্রেস দিয়ে এভাবে সুন্দর করে
এইসব টাইপের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আশা করি ই কমার্স ওয়েবসাইট কি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট, যেখানে লেখালেখি করা হয় সাধারণত। ধরেন আপনি গল্প লিখেন, আপনি নরমালি কিছু ধরেন কিছু টিপস শেয়ার করেন, ধরেন কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায়, কিভাবে ফাইবারে কাজ করা যায়, এই ধরনের কিছু ব্লগ পোস্ট করেন। এই ধরনের কিছু ওয়েবসাইট যদি তৈরি করতে চান, তাহলে এই ধরনের আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তারপরে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। তারপর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট। কি ব্রেক চলে? নিউজ পেপার ওয়েবসাইট সেটা হচ্ছে কি, আমরা নরমালি যেমন প্রথম আলো, কালের কণ্ঠ, যে প্ল্যাটফর্ম গুলো আমরা দেখতেছি, সে এই যে অনলাইনে দেখেন না, যে ফেসবুকে দেখবেন তারা পোস্ট করার পর বলে বিস্তারিত কমেন্টে দেখুন। তো এই যে কমেন্ট থেকে দেখবেন আমরা যে ওয়েবসাইট গুলো ভিজিট করে যাই, সেগুলো কিন্তু নরমালি নিউজ পেপার ওয়েবসাইট। তো আপনি এই ধরনের নিউজ পেপার ওয়েবসাইট গুলো কিন্তু চাইলে তৈরি করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি যদি আপনার নিজের নামে কোনো পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি চাচ্ছেন আপনার কাজের ডকুমেন্ট গুলো দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে, যেন ক্লায়েন্টকে দেখাতে পারেন। হ্যাঁ, যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট। ধরেন এই যে আমরা একটু আগে নেমচিপে দেখে আসলাম যে তারা প্যাকেজ সেল করতেছে, হ্যাঁ, বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন আইটেমের। তো এই ধরনের প্যাকেজ সিস্টেম বা মেম্বারশিপ টাইপের যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তাহলে সেটাও আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তার মানে কনসেপ্ট গুলো খুবই ইজি। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা এই কারণে ইজি, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমরা ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে যাই, তাহলে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের ডেকোরেশন চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র থিমের উপর নির্ভর করে, অনলি থিমের উপর নির্ভর করে। কি বললেন? তার ওই যে বিজনেস ওয়েবসাইট নিয়ে একটু কথা বলেন, মানে ওইটা একটু বুঝে না। লাইক ধরেন আমি বিজনেস ওয়েবসাইটের জন্য আমি যদি ই লার্নিং এর ওয়েবসাইটে যাই, এই যে এখানে গেলাম, আমি ধরেন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর যে ওয়েবসাইটটাতে আছি, এই যে এখানে গেলাম। এখানে কি কোনো প্রোডাক্ট সেল হয়? ই লার্নিং এর ওয়েবসাইটে হ্যাঁ স্যার ডিজিটাল প্রোডাক্ট সেল হয়। ডিজিটাল এখানে স্যার সার্ভিস সেল হয়, স্যার সার্ভিস প্রোডাক্ট সেল হয়, বাট আপনি এখান থেকে চাইলে এটা কিনতে পারবেন না, পারচেজ করতে পারবেন না। তারা এই সিস্টেম হয়তো বা রাখে না। দেখি অ্যাপ্লাই নাওতে যদি যাই, এখানে জাস্ট ডকুমেন্ট দিয়ে আপনি কনফার্ম দিতে পারবেন, পেমেন্ট মেথড এখান থেকে পেমেন্ট সরাসরি মেথড দিতে নেই পারবেন। স্যার। হ্যাঁ, তার মানে এটা ডিজিটাল প্রোডাক্ট বলা চলে, বাট ডিজিটাল প্রোডাক্টটা যে আপনি পারচেজ করবেন সেই ওইটা তারা রাখে না। তো এখন দেখেন, এখানে বিশেষ করে ই লার্নিং এর বিজনেস রিলেটেড কারা কি করতেছে না করতেছে যত ডকুমেন্ট আছে, আপনি এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারবেন। তার মানে এটা বিজনেস পরিচালনা করার জন্য তাদের যত ডকুমেন্ট আছে, যত ডাটা আছে, এগুলো দিয়ে একটা বিজনেস এর ওভারভিউ নিয়ে যে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, সেটাকেই মূলত বিজনেস ওয়েবসাইট বলা হয়। বুঝতে পারছেন? এখন ধরেন আপনার একটা বিজনেস আছে, লাইক ধরেন আপনি ইউনিলিভারের কথা যদি চিন্তা করেন, ইউনিলিভারের দেখবেন তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে তাদের নোটিশ দেওয়া হচ্ছে বিভিন্ন। আচ্ছা, নেট ইস্যু ছিল, হ্যাঁ, যার কারণে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। পুরো কাজ করার সময় পায় না। স্যার এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিছিল, মনে হয় লাইনটা খুলে দিছে, যার কারণে। আমরা ই লার্নিং এর ওয়েবসাইটে ছিলাম স্যার। হ্যাঁ, ই লার্নিং ওয়েবসাইটে ছিলাম, মানে বুঝাইতে চাইলাম যে যেমন ইউনিলিভার বলেন, তারপর হচ্ছে আরএফএল বলেন, বেস্ট বাই বলেন, দেখবেন তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব বিজনেস ওয়েবসাইট থাকে, যেখানে বিজনেসের ইনফরমেশন, নতুন যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে তারা কিছু ইনফরমেশন প্রোভাইড করে, তাদের বিজনেসের ডিটেলস গুলো ওখানে থাকে। অর্থাৎ একটা বিজনেস পরিচালনা করার জন্য প্রত্যেকটা ছোট হোক বড় হোক, দেখবেন প্রত্যেকটা বিজনেসেরই এখন একটা ওয়েবসাইট থাকে, যেখানে বিজনেস রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয়। তো সাধারণত একটা বিজনেস কন্ট্রোল করার জন্য সবকিছু তো আর ই কমার্স ভিত্তিক না, অন্যান্য নিশ নিয়েও যারা কাজ করে সেসব জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য মূলত এই ধরনের বিজনেস ওয়েবসাইট গুলো ক্রিয়েট করা হয়ে থাকে, আর কিছু না। আশা করি বিজনেস ওয়েবসাইট সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা, যে আমরা তো ডোমেন। ছিল হ্যাঁ বলেন। স্যার, আমি দেখা যাচ্ছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম আমার বিজনেসের, সেটা হচ্ছে আমি প্রথমে পেমেন্ট মেথডটা অ্যাড করলাম না, সেটা পরবর্তীতে যদি আমি অ্যাড করি স্যার, করতে পারবেন, কোনো সমস্যা নেই।
মানে আপনি প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি শুধু বিজনেসের ইনফরমেশন গুলোর জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। আমাদের ই-লার্নিং এ দেখতে পাচ্ছেন, এই যে ই-লার্নিং এর যে প্রোডাক্ট গুলো, এখানে আমার মনে হয় না এখন পর্যন্ত পেমেন্ট মেথড অ্যাড করা হয়েছে। আমি যদি এখানে যাই, অ্যাপ্লাই নাতে যদি যাই, আহ মনে হয় না এখনো আছে। ধরেন এখানে ইনফরমেশন দেওয়ার পরে এখানে হয়তোবা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এই ধরনের কিছু ইনফরমেশন দিবে, কারণ এটাকে এখনো সেলিং এর উদ্দেশ্যে এখনো ঠিক করা হয়নি। কিন্তু পরবর্তীতে যদি তারা চায় যে আমরা এখানে সরাসরি পেমেন্ট মেথড অ্যাড করে আমরা কাজ শুরু করি, সেটাও করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন, এটা নিয়ে কোনো বাধা ধরা নাই, এটা আপনি পরেও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে বিজনেস এর ক্ষেত্রে আমরা জেনে আসছি যদি আমরা অনলাইন স্টোর দিতে চাই তাহলে আমার কি লাগবে, ডোমেইন লাগবে এবং কি লাগবে, হোস্টিং লাগবে। হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং এই দুইটা জিনিস ছাড়া আমরা কি করতে পারবো না, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো না। তো আমরা জানি এই দুইটা জিনিস কি করতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, কিনা ছাড়া কাজ হবে না। তাহলে এই দুইটা জিনিস কেনার জন্য আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তো যেহেতু আমরা এখন নতুন, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস এর কাজটা শেখার জন্য করব, তো এর জন্য আমরা কিছু থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারি। সেটা আমরা অলরেডি আপনারা ক্লাসে দেখেছেন, সেটা হচ্ছে প্যান্থিয়ন সাইট। এটা আমার মনে হয় আপনারা শুনেছেন। প্যান্থিয়ন সাইট দিয়ে সবাই জি ওয়েবসাইট ক্রিয়েট করছেন, হয়তো ব্লগ ওয়েবসাইট তৈরি করছেন, ই কমার্স করেন নাই। আমরা এটার মাধ্যমে ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের কাজগুলো পরিপূর্ণ দেখবো, যে মূলত কিভাবে কাজগুলো করতে হবে, আমার এই প্যান্থিয়ন সাইট দিয়ে কিভাবে কাজগুলো পরিপূর্ণ করা উচিত বা করবো। তাহলে এই যে pantheon.io আমরা এখানে যাব, এখানে গিয়ে সবাই অবশ্যই একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম একটা করে জিমেল অ্যাকাউন্ট খুলতে, বলছেন সবাই? জি স্যার। সবাই একটা করে, হ্যাঁ সবাই একটা করে ডেমো জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবেন। হ্যাঁ অনেকের চিন্তা ভাবনা থাকে যে স্যার প্যান্থিয়ন সাইট দিয়ে তো আমরা আগেও শিখছি, আমাদের তো আগে অলরেডি একটা আছে, থাকুক ওইটা, ওইটা ওইভাবে থাকুক। এখন যেহেতু আবার নতুন করে শিখতেছি, আমরা নতুন করে এখানে সবকিছু করবো। তাহলে এই প্যান্থিয়ন সাইটে আপনি যেটা করবেন, আপনার নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তা আমার যেহেতু আপাতত এখন আমার কাছে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই, আমি চাইলে এটাকে একটা টেম্পোরারি মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারি। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এখানে লেখা আছে লগ ইন উইথ ইমেল। লগ ইন মানে কি, অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি এখানে চাইলে লগ ইন করতে পারবো। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা সাইন আপ করে ফেলতে, জাস্ট এখানে সাইন আপে যাব। সাইন আপে গিয়ে গুগলে গিয়ে আমি একটা মেল নিয়ে আসবো। ধরেন আমি এখানে টেম্পোরারি মেল একটা নিয়ে আসি, জাস্ট টেম মেলে যাব। এখানে টেম মেলে গেলাম, এখানে অনেক ধরনের মেল আমরা দেখতে পাবো। টেম মেল এটা সম্পর্কে হয়তো আপনারা জানেন, যেটাকে আমরা টেম্পোরারি মেল বলি। হয়তো বা 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, একদিন, 2 দিন পর্যন্ত আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে, আর বেশি আমাদের এখানে সাপোর্টটা দিবে না। তো এই যে মেলটা আছে, এই মেলটা দিয়ে জাস্ট এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিব। জাস্ট এখানে পেস্ট করব, সাইন আপ উইথ মেল দিব, দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো এখানে যেটা হয়, এই পাসওয়ার্ডটাতে এসে আমরা অনেকে অনেক ধরনের ভুল করি। কি ভুল করি সেটা হচ্ছে, এখানে কোনো আমরা অনেক সময় 8 ক্যারেক্টারস এর পাসওয়ার্ড দিতে পারি না, অনেক সময় আমরা 1 থেকে 9 পর্যন্ত শুধু পাসওয়ার্ড দিয়ে দিই। ধরেন 1 2 3, হ্যাঁ 4 5 6 7 8 9 হইলো, হবে না। এখানে বলছে কি, এট লিস্ট 8 ক্যারেক্টারস এর একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডে লোয়ার কেসও থাকবে, আপার কেসও থাকবে, নাম্বারও থাকবে, স্পেশাল ক্যারেক্টারসও থাকবে। তার মানে সবকিছু মিলিয়ে আমাদের একটা পাসওয়ার্ড কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তার মানে আমি যদি এখানে চোখ ওপেন করে দিই, তাহলে দেখেন আমি এখানে দিলাম 2, তার মানে নাম্বার দিয়ে দিলাম। তারপর আপার কেস দিতে বলছে, ধরেন বড় হাতের একটা দিলাম। তারপর লোয়ার কেস দিতে বললো, ধরেন একটা স্মল লেটার দিলাম। তারপর কি বলছে, এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে বলছে। ধরেন আমি এখান থেকে একটা @ দিয়ে দিলাম, তাহলে 4টা হয়ে গেল না? এই 4টাকে কপি করে আবার যদি এখানে দিয়ে দেই, তাহলে দেখেন 8 ক্যারেক্টারস এর একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। মনে রাখার জন্য জাস্ট এখানে রেখে দিই, না হয় আমি একটু পরে ভুলে যাব। আচ্ছা দিলাম, দিয়ে এখানে সাইন আপ উইথ ইমেল যে অপশনটা আছে, জাস্ট এখানে দিলাম। এখানে দিলেই আমার প্রথম যে স্টেপটা সেটা ডান হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, যে ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ। তার মানে আমি যে মেলটা ব্যবহার করলাম, সেই মেলে তারা একটা কনফার্মেশন মেল পাঠাইছে। এই যে এখানে যদি আসি, এই যে চলে আসছে, দেখেন প্যান্থিয়ন সাপোর্ট থেকে একটা মেল চলে আসছে। তাহলে এখানে গিয়ে এটাকে জাস্ট আমাকে কি করতে হবে, একটু ভেরিফাই করে দিতে হবে। এই যে ভেরিফাই হয়ে গেল, লেখা আসছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই। তাহলে এখন আমাকে লগ ইন করতে হবে। লগ ইনে যাবো, লগ ইনে গিয়ে আমার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা কপি করবো, এখানে দিব। আর পাসওয়ার্ডটা এই যে যেটা দিলাম, জাস্ট কপি করে এখানে দিয়ে কন্টিনিউ দিলাম। তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট খোলা ডান।
অর্থাৎ প্রথম স্টেপটা হয়ে গেল। অনেকের এই যে এখন বলছে কমপ্লিট ইউর প্রোফাইল, অনেকের এমনটা নাও আসতে পারে, অনেক সময় আসে অনেক সময় আসে না। বলছে ফার্স্ট নেম দেওয়ার জন্য, ধরেন আমি এখান থেকে একটা নাম দিলাম, জাস্ট ধরেন ডিওয়াইডি দিলাম, এখানে অনলাইন জাস্ট এতটুকু দিলাম অনলাইন। কান্ট্রি এখান থেকে আমরা আমাদের যে কান্ট্রি আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর রোল, এখান থেকে আমরা আইটি অপারেশন জাস্ট দিয়ে দিলাম, বা মার্কেটিং আছে, বিজনেস ওনার, মার্কেটিং অর ক্রিয়েটিভ প্রফেশনাল এটা রাখলাম। ইউজার এগ্রিমেন্ট, তাদের টার্মস কন্ডিশন আমরা বানিয়ে কিনা জাস্ট দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউ দিই। দেন এখান থেকে এটাকে আবার টিক দিয়ে জাস্ট কন্টিনিউ দিলেই আমাদের অ্যাকাউন্ট ডান। এই যে আমরা প্যান্থিয়ন ওয়েবসাইট যেটা তৈরি করতেছি, এই প্যান্থিয়ন ওয়েবসাইটটাকে আমরা কেন ব্যবহার করতেছি? যেন আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস এর কাজটা আমরা করে ফেলতে পারি, মানে যেন আমার ডোমেন এবং হোস্টিং কোনোটাই কিনতে না হয়। অর্থাৎ ডোমেন এবং হোস্টিংটাকে যেন আমি ফ্রিতে ব্যবহার করতে পারি, এবং ডোমেন হোস্টিংটাকে ফ্রিতে ব্যবহার করে যেন আমি একটা ওয়েবসাইট রান করতে পারি, এই জন্যই মূলত আমরা এই প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করতেছি, আর কিছু না। আশা করি বুঝতে পারছেন। তো এই প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করে আমরা মোটামুটি এটার মাধ্যমে 2টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই যে সাইটে যদি যাই, এখানে সাইট লিস্টে গেলে এখান থেকে আমরা নতুন করে 2টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, সর্বোচ্চ 2টা, 2টার বেশি তারা আমাকে ক্রিয়েট করতে দিবে এই প্যান্থিয়ন সাইট দিয়ে। তাহলে প্যান্থিয়ন সাইটটা দিয়ে কিন্তু আমরা কোনো হোস্টিং প্যানেলও কিন্তু এখানে পাবো না। এই যে এখানে যে হোস্টিং বললাম, যেটাকে আমরা কি বলছিলাম, সি প্যানেল, যে সি প্যানেল, কোনো কারণে এটা কেটে যাচ্ছে, আমরা এখানে এটা বাদ দিই। এখন এই যে, অর্থাৎ হোস্টিং এর যে সি প্যানেলটা, এই সি প্যানেলটা আমরা পাবো না, শুধুমাত্র আমরা একটা ডোমেনের কাজটা নিতে পারবো, কিন্তু সি প্যানেল অ্যাক্সেস তারা আমাদেরকে দিবে না। শুধুমাত্র একটা ডোমেনের নাম নিয়ে আমরা ওখানে একটা ওয়েবসাইট ইনস্টল করতে পারবো, ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে পারবো, এবং সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা হচ্ছে মোটামুটি ধরেন ওইটার মাধ্যমে ব্লগ ওয়েবসাইট হোক, ই কমার্স ওয়েবসাইট হোক, আমরা জাস্ট ওইটা সুন্দর করে ক্রিয়েট করতে পারবো। যতটুকু বললাম সবাই বুঝতে পারছেন কিনা বলেন? মানে স্যার এটা শুধু জি স্যার প্র্যাকটিস পারপোজ আর কি। এখান থেকে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটাই ক্রিয়েট করতে পারবো, এখান থেকে আমরা হোস্টিং এর কোনো কাজ করতে পারবো না, কারণ যেহেতু এটা ফ্রি, এখান থেকে আমরা কোনো মানে শুধু প্র্যাকটিস করতে পারবো আর কি, প্র্যাকটিসের জন্য। বলেন আর কে কি বলতে- স্যার বলতেছি, ক্লায়েন্ট যদি কি করার জন্য দেয়, তা আমি কি এটার মাধ্যমে রিসিভ করতে পারবো? না, ক্যান্টনের এটা দিয়ে মাধ্যমে? আমরা শিখবো। ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন